আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন। আমি আপনাদের সাথে দেবারতী। আমাদের চ্যানেলে আমরা শুনছিলাম শ্রী দেবল দেববর্মার গল্প 'রাত তখন ১০টা'। গল্পটা আমি নিয়েছিলাম ৫টি রহস্য উপন্যাস নামক বইটি থেকে। আজকে গল্পটির আমরা শুনব ৩য় ভাগ। গল্পটা কিঞ্চিৎ বড় হবার জন্য গল্পটাকে ৪টে পর্বে ভাগ করতে হয়েছে। তা আজকে আমরা শুনব গল্পটির ৩য় ভাগ এবং সামনের সপ্তাহে শুনব গল্পটির অন্তিম পর্ব। সেই সঙ্গে বলে রাখি যে এই গল্পটা শেষ হবার পরে সামনের সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে ২টো করে ভিন্ন সাসপেন্স স্টোরি আসবে, কিন্তু ২টো ভিন্ন ধরনের গোয়েন্দা গল্প আসবে। প্রত্যেক সপ্তাহে এবার থেকে সপ্তাহে ২টো করে গোয়েন্দা গল্প আপনারা পাবেন। ২টো করে গল্প, ২ দিন করে আমি গল্প শোনাতে আসবো আপনাদের কাছে। এছাড়াও আপনাদের যদি কোনো নিজস্ব পছন্দ থাকে, আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার গল্প পড়া, আমার গল্পের সিলেকশন, আমার কাজ আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা শেয়ার, আপনাদের করা একটা সাবস্ক্রাইব এবং অবশ্যই আপনাদের করা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে। তাহলে আর বেশি সময় নষ্ট করব না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের পছন্দ, আপনাদের ভালো লাগা, আপনাদের যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও, ভালো লাগা, খারাপ লাগা, শুধু ভালো লাগার কথাই বলছি না। ভালো লাগা, খারাপ লাগা সবকিছুই কিন্তু নিচের কমেন্ট বক্স খোলা আছে। আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন, আজকে এই মুহূর্তে আপাতত চলে যাচ্ছে আমাদের গল্পে ৩য় পর্বে। গল্পের নাম 'রাত তখন ১০টা'। শুনছেন ৩য় পর্ব। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। ঘরের ভিতরটা স্বল্পবাস বিদেশিনী রমণীর মতো দৃষ্টি আকর্ষণ করল। এক পা ভিতরে দিয়েই রাজীব সান্যাল সামান্য কিছুক্ষণ দাঁড়ালো। পার্ক স্ট্রিট চৌরঙ্গি অঞ্চলে অদ্ভুত সাজের ট্যুরিস্ট মেয়েদের দেখা মেলে। ঠোঁটে টকটকে লাল রং বোলানো, কটা কটা এক মাথা ফোলানো ফাঁপানো চুল, পিঙ্গল আঁখি, ঊর্ধ্বাঙ্গে শরীরের উপর পাতলা রাবারের মতো চেপে বসা বিচিত্র বেশবাস, নিম্নাঙ্গে গোড়ালি পর্যন্ত নেমে আসা ব্রিচেসের ধরনের আট আবরণ, নইলে হাঁটুঝুল স্কার্ট ফ্রক, সেও কোমর ছাড়িয়ে ক্রমে সরু হতে শুরু করেছে। ফলে সর্বক্ষেত্রেই সুগোল নিতম্বের উৎকট প্রকাশ। দেওয়ালে স্নিগ্ধ সবুজ রং, জানালার পর্দাগুলোও সবুজ, অবশ্য ফুলটুল আঁকা। টেবিলের উপরকার রেক্সিন কাপড়টা তো সবুজেরই, এমনকি অ্যাস্ট্রের রংটাও তাই। পেন স্ট্যান্ডে রাখা দুটি কলম, একটি লাল, সম্ভবত লাল কালি ভরা ওতে, অন্যটি সবুজ। ভদ্রলোক কি সবুজ কালিতেই লেখেন নাকি? রাজীব সান্যাল কথাটা চিন্তা করল। ঘরের ভেতরটা হিম হিম, কি সুন্দর ঠান্ডা সর্বত্র ছড়ানো। অবশ্যই কুলারের কেরামতি। আলোটাও ভারী অদ্ভুত, চোখে লাগে না, অথচ সব কিছুকেই উজ্জ্বল করে তুলেছে। সবুজ রঙের উপর প্রতিফলনটা ভালো হয়েছে। দেওয়ালে আলো ঠিকরে পড়ায় সবুজ রংটা যেন হেসে উঠেছে। সুদর্শন চক্রবর্তী উঠে দাঁড়িয়ে সাদর অভ্যর্থনা করল। আসুন মিস্টার সান্যাল, আসুন মিস্টার সরকার। সে 11টা থেকে আমি আপনাদের জন্য ওয়েট করছি, মানে প্রতীক্ষায়। কাঁধ ঝাঁকিয়ে সুদর্শন একটা বিলিতি কায়দায় হাতের আঙুল কটা ঘোরালো। ঘরের মালিককে এক নজরে দেখল রাজীব। না, মা বাবা সার্থক নাম রেখেছিলেন ভদ্রলোকের, সুদর্শন চক্রবর্তী। আর কিছু না হতে পারে, কিন্তু সুদর্শন তো বটেই। এমন সুপুরুষ তাকে দেখার মতো চেহারা কটা মেলে? লম্বায় 6.25 কিংবা 6 ফুট হবে। সাহেব শুভর মতো ফর্সা গায়ের রং, কোঁকড়া এক মাথা, ঘন কৃষ্ণ চুল, উজ্জ্বল কালো চোখের দৃষ্টি, পুরু জোড়া ভ্রু, চওড়া কাঁধ, হাতের কবজি সম্ভবত শক্ত এবং যথেষ্ট মোটা। রাজীব হেসে বলল, ভারী দুঃখিত মিস্টার চক্রবর্তী, আমি চেষ্টা করেছিলাম ঠিক 11টাতেই আসতে, কিন্তু হয়ে উঠল না। তদন্তের কাজে ওই ভারী অসুবিধে, কোথায় কতক্ষণ যে লেগে যাবে।
ঘড়ির দিকে তাকিয়ে রাজীব যোগ করল, প্রায় 15 মিনিট সময় নষ্ট করলাম আমি আপনার। সুব্রত সমর্থন করার ভঙ্গিতে বলল, তদন্তের ব্যাপারে রাজীব দাকে খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে মিস্টার চক্রবর্তী। নইলে মিল ম্যানেজারের কাছে 15টা মিনিট কেন, 15টা সেকেন্ডও অমূল্য। এত বড় একটা মিলের দায়িত্ব যখন হিমালয় পাহাড়ের মতো মনের ওপর চেপে বসেছে। সুদর্শন হাসল, মোলায়েম মিষ্টি হাসি। না না, তেমন কোনো ক্ষতি হয়নি। এতক্ষণ বসে বসে 2-1 ফাইলের কাজে সারছিলাম। 15 মিনিট সময় নষ্ট হতে দিইনি, কোম্পানির কাজেই সদ্ব্যবহার করেছি। মিল ম্যানেজার তেমনই হাসছিল। রাজীব বলল, পেপার মিল সম্বন্ধে আমার একটা কৌতূহল রয়েছে ম্যানেজার সাহেব। এতদিন মথুরাপুরে রয়েছেই, অথচ দিকনগর পেপার মিলটা দেখাই হয়নি। কলকাতায় থাকতে একবার একটা সুযোগ এসেছিল। পেপার মিলটা কলকাতা থেকে তো বেশি দূরে নয়, মাইল 20-22 দূরত্ব বড় জোর। কিন্তু কি কারো যেন সেবারেও প্রোগ্রামটা ভেস্তে গেল। সুদর্শন চক্রবর্তী দুঃখ প্রকাশ করবার ভঙ্গিতে জিভ দিয়ে কেমন একটা শব্দ করল। বলল, ভেরি সরি মিস্টার সান্যাল, আজ লাঞ্চের পরেই একটু যেতে হবে মথুরাপুরে। আমাদের কোম্পানির একজন ডিরেক্টর আসবার কথা, নইলে আপনার সঙ্গে পেপার মিলটা আমি দেখিয়ে আনতাম। সুদর্শন খুব অমায়িক এবং বিনীত মুখ করে তাকালো। না না, পেপার মিলটা অন্য একদিন এসে দেখে গেলেই হবে। আমিও আছি, আর আপনিও পালাচ্ছেন না এখান থেকে। কথার শেষে রাজীব সুব্রতর দিকে আর চোখে তাকালো। সুদর্শন মুখ উঁচু করে সম্ভবত বাতাস টানল। বলল, আপাতত পালাচ্ছি না ঠিকই, কিন্তু দিকনগরে বেশি দিন টিকবার ইচ্ছে নেই মিস্টার সান্যাল। জানেন তো, একসময় মিলটা পুরোপুরি বিলিতি কনসার্ন ছিল, এখন অবশ্য তার নেই। আর ইংরেজরা যেন এদেশের ব্যবসা বাণিজ্য বেচে দিতে পারলেই বাঁচে। একটু হেসে সুদর্শন বলল, কিন্তু প্রথম চাকরি জোগাড় করা যত কঠিন, তাকে টিকিয়ে রাখা তার চেয়েও কঠিন কাজ। রিয়েলি ডিফিকাল্ট জব। কাজ ঝাঁকিয়ে মিল ম্যানেজার সেই বিলিতি কায়দাটার পুনরাবৃত্তি করল। সুব্রত বলল, বিলেত থেকে আপনি ফিরেছেন কতদিন আগে? গলার টাইটা এদিক ওদিক সরাতে আরম্ভ করেছিল সুদর্শন। হয়তো একটু আলগা করতে চেষ্টা করছিল। সহজ হয়ে সোজাভাবে বসল সে। বলল, 5-6 বছর। হ্যাঁ, তার বেশি হবে না। মনে মনে হিসেব করে সুদর্শন যেন নিশ্চিন্ত হতে চাইল। রাজীব বলল, আপনি কি পেপার টেকনোলজি নিয়ে পড়বার উদ্দেশ্যেই বিদেশে গিয়েছিলেন? সুদর্শন হেসে সায় দিল। বলল, ইচ্ছে করে ও দেশে ফিরে যায়, এখানে রট করার কোনো মানেই হয় না। কয়েক মুহূর্ত থেমে সুদর্শন শুরু করল, বেনারস থেকে এমএসসি পাশ করি আমি। রেজাল্ট বেশ ভালোই হয়েছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ইচ্ছে ছিল রিসার্চ করি, ডক্টরেট নিয়ে ইউনিভার্সিটিতেই থেকে যাই। শুরু করেছিলাম, তাই প্রায় বছর দেড়েক ধরে রিসার্চ করলাম সেলুলোজের ওপর। ডক্টরেট পাওয়া একরকম নিশ্চিত হয়ে আসছিল, এমন সময় ফরেনের স্কলারশিপ জুটে গেল একটা আমার। পড়লাম উভয় সংকটে, যাকে বলে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায়। সুদর্শন পাইপে কামড় দিয়ে একটা ভঙ্গি করল। তারপর? সুব্রত প্রশ্ন করল। পরের কথা তো জানাই, বিদেশের হাতছানি উপেক্ষা করার মতো শক্তি আমার ছিল না। সবাই এক বাক্যে বলল, এদেশে ডিগ্রি নিয়ে মাস্টারি করে চাকরি জীবন কাটানোর কোনো মানেই হয় না। চান্স যখন পেয়েছো তখন ভেসে পড়ো। তরি কোথায় গিয়ে ভিড়বে সেই চিন্তা এখন করে লাভ নেই, শুধু সেল অন অ্যান্ড সেল অন। রাজীব বলল, দিকনগর পেপার মিলে আপনি তো বেশ কিছুদিন রয়েছেন। আচ্ছা, কাগজ তৈরির কাঁচা মাল মোটামুটি কি, আর কোথা থেকে সেগুলো আসছে? কাঁচামাল বলতে অনেক কিছুই বোঝায় ইন্সপেক্টর সাহেব, তবে মোটামুটিভাবে বাঁশ আর সাবাই ঘাসকেই আসল কাঁচামাল বলা যেতে পারে। আজকাল সাবাই ঘাসের সাপ্লাই পড়ছে টান, তার বদলে আমরা বাগাস ব্যবহার করছি। বাগাস? সে আবার কি? অতি সাধারণ বস্তু। সুদর্শন হাসি মুখে তাকালো। বলল, সেরাইকেল্লা থেকে সাবাই ঘাস তেমন আসছে না, দরে পোষাতে বাগাস ব্যবহার করা ভিন্ন উপায় নেই আমাদের। মুখ উজ্জ্বল করে সুদর্শন চোখ করল, বাগাস হলো আখের ছিবড়ে, সুগার মিলের সঙ্গে বন্দোবস্ত আছে আমাদের, বাগাস পেতে তাই কোনো অসুবিধে নেই। দিকনগর পেপার মিলে সব রকম কাগজ তৈরি হয়? সুদর্শন চক্রবর্তী মাথা নাড়ল। বলল, কাগজের অনেক রকম ভ্যারাইটি আছে মিস্টার সান্যাল,
এক একটা মিল এক এক ধরনের কাগজের ওপরেই জোর দেয়। যেমন দিকনগর পেপার মিলে ডুপ্লিকেটিং পেপারটাই বেশি তৈরি হয়, তবে ব্যবসা করতে নেমে সব কিছুই করতে হয় আমাদের। অর্ডার পেলে অ্যাজিওর লেড পেপার থেকে হোয়াইট প্রিন্টিং পর্যন্ত সব কিছুই আমরা তৈরি করে থাকি। রাজীব বলল, দিকনগর পেপার মিলটা বেশ বড়ই, তাই না মিস্টার চক্রবর্তী? খুব বড় না। রাজীব সান্যাল নেতিবাচক হতে চাইল, বলল, মাঝারি ধরনের বলতে পারেন। এর চেয়েও বড় পেপার মিল অনেক রয়েছে দেশে। অবশ্য এরও এক্সটেনশন হতে পারত, কিন্তু সাহেবরা মালিক থাকলে নিশ্চয়ই তা করতো। কিন্তু আমাদের ডিরেক্টররা ইন্ডাস্ট্রিতে ঠিক ইন্টারেস্টেড নন। ওদের মন কিসে জানেন? রাজীব সহাস্যে তাকালো। এক গাল হেসে মিল ম্যানেজার বলল, সে বস্তুটি হলো ফাটকা। আমাদের ম্যানেজিং ডিরেক্টরের মতে ইন্ডাস্ট্রি মানেই কতগুলো ঝুট ঝামেলা, সুতরাং গেট রিড অফ ইট। ফলে দিকনগর পেপার মিলের বৃহত্তর হবার কোনো চান্সই নেই। আরও মিনিট 15 সময় আপনার বাজে নষ্ট করলাম। এর সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, নাও টু বিজনেস, কি বলেন? নিশ্চয়ই। চোখের একটা ভঙ্গি করে নিল ম্যানেজার, গম্ভীর হলো, বলল, সেই কারণেই তো আপনাদের আশা। রাজীব সান্যাল সুব্রতকে ইঙ্গিত করল। নোটবুকটা খুলে সুব্রত তৈরি হয়ে বসল। ফস করে সুদর্শন বলল, খুনের ব্যাপারে আমি আপনাদের কি সাহায্য করতে পারি? এর বিন্দু বিসর্গও তো জানা নেই আমার। রাজীবের শক্ত চোয়াল দুটো আরও দৃঢ় দেখালো। মিল ম্যানেজারকে লক্ষ্য করে সে বলল, খুনের বিন্দু বিসর্গ আপনি জানবেন কেমন করে? সে কথা জানবে শুধু খুনি। রাজীব ইঙ্গিতপূর্ণ হাসল। কথাটা ঠিক বলা হয়নি, সুদর্শন বুঝতে পেরেছিল। নিজেকে শুধরে নেবার জন্য সে তাড়াতাড়ি বলল, তা তো ঠিকই। তবে মিস্টার সরকার যেভাবে কাগজ পেন্সিল নিয়ে বসলেন, তাতে মনে হলো একটা জবানবন্দি লিখে নেবার জন্যই উনি তৈরি হয়েছেন। সুদর্শন হাহা করে হেসে সমস্ত ব্যাপারটাকে লক্ষ্য করতে চাইল। যে মেয়েটি খুন হয়েছে তার নাম তরঙ্গমালা মজুমদার। ওর সম্বন্ধেই আপনাদের কয়েকটা প্রশ্ন করব আমি। রাজীব শুরু করল। বেশ তো, বলুন। সুদর্শন নির্জীবের মতো বলল, তরঙ্গমালা এখানে টেলিফোন অপারেটরের কাজ করতো, তাই না? হ্যাঁ। মাঝে মাঝে ওকে অন্য কাজও কি করতে হতো? না, টেলিফোন অপারেটররা কখনো অন্য কাজে সাহায্য করে না। আচ্ছা, অপারেটরের পোস্ট থেকে কোনো উন্নতি হবার আশা থাকে? আহ, খুব একটা না, তবে ওদের মধ্যে যে সিনিয়র তাকে ইনচার্জ বলা হয়, সে একটা অ্যালাউন্স পায়, এই পর্যন্তই। আপনার মিলে অপারেটর কজন? টেলিফোন অপারেটর বলতে 4 জন, 3 জন মেয়ে আর এক ভদ্রলোকও রয়েছেন এই পোস্টে। তবে টেলিফোনের কাজ অফিসে 2-1টি মেয়েও জানে, প্রয়োজন হলে ওরা এসে সাহায্য করে। টেলিফোন অপারেটর তো মেয়েরাই হয়, এর মধ্যে আবার একজন পুরুষ কেন? ভৈরববাবু বছর 3-4 হলো এখানে এসেছেন, আমার চেয়েও পুরনো উনি। অপারেটরদের মধ্যে সকলের চেয়ে সিনিয়র। কলকাতা থেকে আমাদের একজন ডিরেক্টর ওকে পাঠিয়েছিলেন চিঠি নিয়ে। টেলিফোনের কাজ জানেন শুনে ওকে এই পোস্ট দিয়েছিল মিল ম্যানেজার। অন্য কোথাও হয়তো ভ্যাকেন্সি ছিল না, ব্যাপারটা অনেক আগের, আমি তখনও এখানে আসিনি। সুদর্শন থামল। একজন পুরুষকে টেলিফোন অপারেটর নেওয়াতে সুবিধা হয়েছে নিশ্চয়ই। খানিকটা তো বটেই, নইলে ওকে অন্য কোনো সিটে বদলি করে একজন মেয়ে অপারেটর নিতে কি আপত্তি আর ছিল? সুবিধাটা ঠিক কী ধরনের একটু বলবেন? কি জানেন, কলকাতা থেকে এত দূরে এসে মেয়েরা সাধারণত বেশি দিন থাকতে চায় না। প্রয়োজন পড়ে তাগিদের চাপে এখানে এসে চাকরি নেয়, কিন্তু পরের মাস থেকেই নতুন চাকরির জন্য দরখাস্ত ছুটতে থাকে। কলকাতার কাছাকাছি একটা চাকরি পেলেই হলো, নেক্সট মান্থেই ফরুত। সুদর্শন বিচিত্র কায়দার 3টে আঙুল ঘুরিয়ে একটা মুদ্রা রচনা করল। আপনি বলতে চাইছেন ছেলেরা সাধারণত দূরে এসেও টিকে থাকে? রাজীবের ভ্রু কুঞ্চিত হলো। তা ঠিক নয়, অতখানিও আমি বলতে চাই না। আমি বলছি ভৈরব দত্তের কথা। ভৈরববাবু বোধ হয় এখানেই টিকে গেলেন, ফ্যামিলি ম্যান, এই বয়সে নতুন করে কোথায় আবার শুরু করবেন? তাছাড়া কি ম্যানেজার সাহেব? আমি জানি মেয়েদের পক্ষে এত দূরে এসে শুধু কাজ নিয়ে থাকা সম্ভব নয়। A man can remain alone, but a woman can never live without a company. কেবল সুজাতা দাস। একটু থেমে প্রায় স্বগতোক্তির মতো বলল সুদর্শন, ইয়েস, শি ইজ অ্যান এক্সেপশন।
রাজীব সান্যাল টেবিলের ওপরে ঝুঁকে বসল। সুজাতা দাসকে ব্যতিক্রমী বলে মনে হয় কেন, মিস্টার চক্রবর্তী? আই কান্ট সে। মিল ম্যানেজার বিড়বিড় করে বলল, কিন্তু মিস দাস বোধ হয় দিকনগর ছেড়ে যাবেন না, অন্তত আমার ধারণা তাই বলে। আর তরঙ্গমালা, নাও শি হ্যাজ লেফট অল অফ আস। কিন্তু বিশেষ একটা কারণ না থাকলে সম্ভবত সেও অন্যত্র চলে যেত কবেই। বিশেষ কারণ বলতে আপনি? কারণ তো আপনি জানেন মিস্টার সান্যাল, আমি রিয়েলি সারপ্রাইজড। I could never guess that she's in love. প্রসঙ্গ এগিয়ে নিয়ে যেতে রাজীব প্রশ্ন করল, তরঙ্গ আগে কোথায় কাজ করত? সুদর্শন বলল, আমাদের ডিরেক্টরদের একটা ট্রেডিং কনসার্ন আছে, চীনা বাজারে অফিস, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আগে ফলাও কারবার ছিল, কিন্তু এখন ইম্পোর্ট লাইসেন্স প্রায় নেই, ফলে কারবারটা আস্তে আস্তে গুটিয়ে এলো। তরঙ্গ এই কনসার্নেই ছিল, টেলিফোনে বসত। কারবার গুটিয়ে আসতেই তরঙ্গমালার চাকরি গেল, কিন্তু আমাদের ডিরেক্টর মিস্টার উমেশ প্রসাদ ওয়াজ কাইন্ড টু হার। দিকনগর পেপার মিলে ওকে পাঠিয়ে দিলেন একটা চিঠি দিয়ে, ব্যাস চাকরি হয়ে গেল তরঙ্গের। যেমন মাইনে টাইনে পাচ্ছিল তেমনই পাবে, বাট তরঙ্গ ওয়াজ নট হ্যাপি অ্যাট ফার্স্ট। সাগ্রহে রাজীব প্রশ্ন করল, কেন বলুন তো? কেন আবার? দিকনগরে চাকরি করতে এসে কলকাতাকে ভুলতে পারেনি, এখানে ওখানে দরখাস্ত দিত। আমাকেও তো কতবার বলেছে জানাশোনা কোনো একটা অফিসে ওকে একটু পুশ করে দিতে, এমনকি কম মাইনেতে চাকরি নিতেও রাজি। ইদানিং অবশ্য তরঙ্গর মুখে কলকাতায় চাকরি নেবার কথা শুনিনি, দিকনগরে মন পড়ে থাকলে অন্যত্র সরে যাবার কথা ওঠে না। সুদর্শন রহস্য করে হাসল। রাজীব বলল, আপনার অন্য অপারেটরেরা বুঝি কলকাতায় ফিরে যাবার জন্য যথেষ্ট ব্যগ্র নয়? অন্য অপারেটরদের মধ্যে ভৈরববাবুর কথা তো আপনাকে আগেই বললাম, হি ইজ ওভার 40 ইয়ার্স। সম্ভবত অন্য কোথাও যাবেন না ভৈরববাবু। আর সুমনা বলে একটি মেয়েকে অল্পদিন হলো নেওয়া হয়েছে, ওর বাড়ি এখানেই, কলকাতায় গিয়ে টাইপ আর টেলিফোনের কাজ শিখে এসেছে। আমাদের মিলেরই এক ভদ্রলোকের মেয়ে। সুমনার বাবা পারচেজে আছেন। আমার মনে হয় শুধু চাকরির জন্য সুমনা কলকাতা কিংবা অন্য কোথাও যাবে না, তবে শি মে নট কন্টিনিউ। কেন কেন এরকম অনুমান করছেন? ভৈরববাবু বলছিলেন যে সুমনার বাবা ওর বিয়ের জন্য খুব ব্যস্ত হয়েছেন, ছেলেদের জন্য খোঁজটোজ হচ্ছে, দু একটা ভালো সম্বন্ধও নাকি এসেছে। ভালোই করছেন ভদ্রলোক, মেয়ের বিয়ে দেওয়াই বাপের কর্তব্য। আফটার অল দে নিড এ শেল্টার ফার্স্ট। কিন্তু সুজাতা দেবী, মিস দাস কি কখনো চাকরি নিয়ে অন্য কোথাও যাবার ইচ্ছে প্রকাশ করেননি? শুনিনি কারো কাছে। আমার কেমন যেন মনে হয় মিস দাস দিকনগরে থাকতেই পছন্দ করেছেন। ঠিক দিকনগর বললে একটু হয়তো ভুল বলা হবে, উনি বোধহয় শহর টহর গোলমাল হইচই হাল্লা থেকে একটু দূরেই থাকতে চান। গত 2 বছরে মিস দাস ছুটি টুটি বলতে গেলে একদম নেননি, সব মিলিয়ে বড়জোর 15 দিন হবে। আর দেখেছেন নিশ্চয়ই, শি ইজ স্ট্রংলি বিল্ট, রোগ অসুখের বালাই পর্যন্ত নেই। আচ্ছা, সুজাতা দেবী এর আগে কোন অফিসে কাজ করতেন? ভালো কোম্পানিতে মশাই, বেটিস অ্যান্ড রবসন লিমিটেডের নাম শুনেছেন তো? ওদের ওষুধ টষুধের ফলাও কারবার। কোম্পানির কলকাতা অফিসে কাজ করতেন মিস দাস। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? শি ওয়াজ নট স্যাকড। তাহলে চাকরি ছাড়লেন কেন? মিস দাসকে আমি প্রশ্নটা করেছিলাম একবার। বেটিস অ্যান্ড রবসন নামকরা কোম্পানি, ভালো ভালো পার্সেন্টেজে ডিওরেন্স অ্যালাউন্স দেয়, বোনাসের জন্য তেমন লড়াই করতে হয় না। তাহলে কেন কোম্পানির চাকরি ছেড়ে দিলেন উনি? কী জবাব দিয়েছিলেন মিস দাস? খুব স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর নয়। বনিমনা হচ্ছিল না বললেন, কলকাতায় স্বাস্থ্য ভেঙে যাচ্ছিল। অথচ সুদর্শন কি যেন চিন্তা করল। অথচ কি? বেটিস অ্যান্ড রবসন কোম্পানিতে আমার এক বন্ধু রয়েছে, ওদের সিনিয়র কেমিস্ট। অ্যাডমিনিস্ট্রেশনের কলকাঠি অবশ্য তার হাতে নয়, তবু সে বলেছিল যে সুজাতা দাস খুব নাম করেছিল কাজে। এভরিবডি ওয়াজ প্লিজড উইথ হার। রাজীব সান্যাল মনে মনে কি একটা ভাবছিলেন। ডান হাতের তর্জনীর সাহায্যে মাঝে মাঝে মাথার চারপাশে টোকা দিচ্ছিল রাজীব, সম্ভবত মগজে একটা নাড়া দেবার সে চেষ্টা করছিল।
চিন্তার স্রোতগুলো যেন মস্তিষ্কের খাতে ঠিকমতো বইতে শুরু করে। সুদর্শন হাসল, বলল, আপনার ডিফিকাল্টিজ আমি বুঝতে পারছি ইন্সপেক্টর। এদেশে অপরাধীকে দ্রুত খুঁজে বের করাটা বেশ দুঃসাধ্য কাজ। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কত দূর পোক্ত তা অবশ্য আমি জানি না, কিন্তু লন্ডনে ওরা এসব ব্যাপারে বহুদূর এগিয়ে আছে। আবার ডিটেকটিভ হওয়ার প্রস্তুতিও কম নয়। নো ম্যান ক্যান বিকাম আ ডিটেকটিভ আনটিল হি হ্যাজ ফার্স্ট সার্ভড সাম 2 years অ্যান্ড আ ইউনিফর্মড কনস্টেবল অন দ্য বেট। সুদর্শন আবার এক মুখ হাসল। রাজীব বলল, লন্ডন পুলিশের বিশ্বজোড়া নাম, তার সঙ্গে আমাদের কি তুলনা হয়? এক্স্যাক্টলি। সুদর্শন মাথা দুলিয়ে সমর্থন করল। একটা নাইস ডিটেকশনের গল্প শুনবেন ইন্সপেক্টর? আমি ইংল্যান্ডে থাকার সময় ঘটেছিল। খুব সুনাম হয়েছিল লন্ডন পুলিশের। সুব্রত কৌতূহল প্রকাশ করে বলল, কী ধরনের ক্রাইম? বলছি। সুদর্শন ওকে নিরস্ত করল। ক্রাইমটা তেমন কিছু নয়, ছোটোখাটো বার্গলারি। লন্ডনের অনেকগুলো ফ্ল্যাটে লোকটা পর পর চুরি করেন। ঠিকমতো ওকে ঠিক সময় মতো ধরাও যাচ্ছে না। কিছুতেই ওকে সময় মতো ধরা যায়নি। লোকটা যে ফ্ল্যাটে ঢুকছিল এর কোনো প্রমাণও পাওয়া যাচ্ছিল না। প্রমাণ না থাকলে তো কোর্টে চালান দেওয়ারও কোনো মানে হয় না। অনেক চেষ্টার পর একটা ক্লু পাওয়া গেল। একটা ফ্ল্যাট বাড়িতে ঢুকে চোরটা আধ খাওয়া একটা চকলেট মেন্টাল পিসের ওপর ফেলে যায়। সেই কামড়ানো চকলেটের একটা অনুরূপ আকৃতি মোমের সাহায্যে তৈরি করা হলো, এবং দাঁতের কামড়ের সঙ্গে সন্দেহভাজন লোকটির দাঁতের আকৃতি অবিকল এক হয়ে গেল। কোর্টে কনভিকশন হয়ে গেল লোকটার। রাজীব বলল, কেসটা আমি জানি ম্যানেজার সাহেব। আঙুলের ছাপের মতো কোনো দুটো লোকের দাঁতের আকৃতিও একরকম হয় না। ভালো দন্তচিকিৎসক মৃতের দাঁত দেখে বলতে পারেন লোকটা কোনো সময় তার কাছে চিকিৎসার জন্য এসেছিল কিনা। অবশ্য যদি রোগীদের দাঁতের ক্ষয়, আকৃতি এবং রোগের কথা লিপিবদ্ধ করে রাখবার অভ্যাস তার থাকে। সুদর্শন বলল, আই সি, আপনি দেখছি অপরাধ বিষয়ে রীতিমতো খোঁজ খবর রাখেন। দ্যাটস নাইস। বিলিতি কায়দায় সুদর্শন তার পাইপে কামড় দিল। সুব্রত বড় বড় চোখ করে বলল, আপনি জানেন না ম্যানেজার সাহেব, রাজীব দা পুলিশ ডিপার্টমেন্ট একটা অ্যাসেট। অনেক রহস্যের পর্দা উনি ছিঁড়ে ফেলেছেন। অপরাধীকে চিহ্নিত করার ব্যাপারে ওর দক্ষতা সর্বজন স্বীকৃত। তাই নাকি? সুদর্শন চক্রবর্তী প্রায় সোজা হয়ে বসল। অদ্ভুত হেসে বলল সুদর্শন, তাহলে মিস মজুমদারের হত্যা রহস্যের একটা কিনারা হবে আমরা আশা করতেই পারি। রাজীব বাধা দিয়ে বলল, তা কেমন করে বলা যায়? যত্ন নিয়ে আমি কাজ করলাম এই পর্যন্ত। সিদ্ধি লাভ না হলে দোষ কোথায়? তবু আপনার হাত যশের ওপর আমরা নিশ্চয়ই ভরসা করতে পারি। সুদর্শন ডান দিকের নিচের ঠোঁটটা সামান্য টেনে যেন ব্যঙ্গ করল। ব্যাপারটা গায়ে মাখল না রাজীব। সে বলল, কাজের কথার মধ্যে অনেক বাজে কথা এসে পড়ছে। তদন্তের ব্যাপারে এটা অবশ্য প্রয়োজন। কথা বলতে না দিলে মনের ভিতরটা ঠিক প্রকাশ হয় না। সামান্য একটু হাসল রাজীব। সুদর্শন বলল, বেশ তো, কাজের কথা শুরু করুন। বলুন, কি প্রশ্ন আপনার? একটু আয়েশ করে বসল ম্যানেজার। তরঙ্গমালাকে কি মনে হতো আপনার মিস্টার চক্রবর্তী? মেয়েটি বেশ আলাপি, মিশুক। আর? রাজীব যেন হঠাৎ থামল। মিস মজুমদার আলাপি আর মিশুকে ছিলেন বই কি, খুব প্লিজিং ম্যানার্স ছিল ওর। কিন্তু আর যেন কি বলছিলেন আপনি? না, তেমন কিছু নয়। তরঙ্গমালাকে কি খুব সুন্দরী বলে মনে হতো আপনার? রাজীব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। এই প্রশ্ন কেন করছেন বলুন তো? একজন টেলিফোন অপারেটরের রূপ সৌন্দর্য সম্বন্ধে মিল ম্যানেজার কি কনসাস থাকতে পারে? এই প্রশ্ন অবান্তর। সুদর্শন বিরক্ত হয়েছে মনে হলো। অবান্তর নয় ম্যানেজার সাহেব, আপনি অযথাই রাগ করছেন। আমি জানতে চেয়েছি তরঙ্গকে আপনার সুন্দরী বলে মনে হতো কি না। খুব ছোট্ট প্রশ্ন। রাগবার বা ভাববার মতো কোনো কারণ কিন্তু এখানে নেই। সুদর্শনকে খুব গম্ভীর দেখালো। বলল, মিস মজুমদার সুন্দরী ছিলেন এ তো সকলের কথা। আমার বলা না বলায় কিছু যায় আসে না। তাহলে আপনি স্বীকার করছেন যে মিস মজুমদারকে সুন্দরী বলে মনে হতো আপনার? আচ্ছা ম্যানেজার সাহেব,
কতগুলো পছন্দ অপছন্দের প্রশ্নের জবাব দিন আপনি। প্রশ্নগুলো খুব তুচ্ছ, হয়তো অর্থহীন, বাট দে আর নট অ্যানয়িং। রাজীব সুব্রতর দিকে চেয়ে কি যেন ইঙ্গিত করল। নোটবুক বন্ধ করে সুব্রত বাইরে চলে গেল। শীত আর শরৎ, এই দুটো ঋতুর মধ্যে কোনটা বেশি পছন্দ আপনার? প্রথম প্রশ্ন করল রাজীব। অনেকক্ষণ হেসে সুদর্শন গম্ভীর মুখে জবাব দিল, শীত। সানডে অথবা স্যাটারডে কোনটা বেশি প্রিয় আপনার? দুটোই, কিংবা ধরুন স্যাটারডে। হ্যাঁ, ছুটির শুরুটাই আমার বেশি পছন্দ। লাল, নীল, সবুজ আর সাদার মধ্যে কোনটা আপনার প্রিয় রং? সবুজ। সুদর্শনের গলা বেশ ভারী শোনালো। মাছ, মাংস, ডিমের মধ্যে কোন প্রিপারেশনটা বেশি পছন্দ আপনার? ফিশ। আরও জানতে চান? ফিশ ফিঙ্গার খেতে আমি খুব ভালোবাসি। সুদর্শনের চোখে রাজ্যের বিরক্তি। চা আর কফির মধ্যে কোনটা প্রিয় আপনার? কফি। বাট ওয়াই দিস অল সিলি কোয়েশ্চেন্স? সুদর্শন প্রায় চিৎকার করল। জিন, শেরি আর ওয়েস্কির মধ্যে কোনটা প্রেফার করেন আপনি? রাজীব বিনীতভাবে বলল, শেরি। সুদর্শন চিন্তা না করেই জবাব দিল। এখন রীতিমতো উত্তেজিত দেখাচ্ছিল তাকে। সামান্য অসুস্থ বলে মনে হলো। হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাজীব। মুখের ভাবখানা কঠিন এবং শক্ত দেখালো। চোখ দুটো সামান্য ছোট হয়ে এলো। গম্ভীর গলায় রাজীব বলল, জুলাই মাসের শেষের দিকে আপনি কলকাতায় গিয়েছিলেন ম্যানেজার সাহেব। পার্ক স্ট্রিটের একটা দামি হোটেলে এক রবিবার সন্ধ্যায় আপনাকে দেখা গেছে। আপনার সঙ্গে একটি মেয়ে ছিল। সঙ্গিনীটি সুন্দরী, কিন্তু আপনার স্ত্রী নন। মেয়েটি তরঙ্গ, আপনাদের টেলিফোন অপারেটর। কথা আপনি অস্বীকার করতে পারেন? যেন হাওয়া বেরিয়ে যাওয়া বেলুনের মতো চুপসে গেল সুদর্শন। উত্তেজনা, হম্বিতম্বি এবং বিরক্তির ভাব অন্তর্হিত। মিল ম্যানেজারের মুখখানা এখন রক্তশূন্য। প্রায় আমতা আমতা করে বলল সুদর্শন, কিন্তু তার সঙ্গে এই খুনের কোনো সম্পর্ক আছে নাকি? এই খুনের সম্পর্ক কোথায়? বাঁকা হেসে রাজীব বলল, সেজন্যই তো জানতে চেয়েছিলাম তরঙ্গমালাকে আপনার সুন্দরী বলে মনে হতো কিনা। অবশ্য আপনি যা বলেছেন তাও সত্যি। এর থেকেই কাউকে খুনি বলে প্রমাণ করা যায় না। কামরার মধ্যে একটা থমথমে আবহাওয়া। অনেকক্ষণ কোনো কথা বলেনি কেউ। সুদর্শন মুখ নিচু করে কিছু লক্ষ্য করছিল, কিংবা চিন্তা করছিল মনে মনে। রাজীব দেওয়ালের সবুজ রং, জানলার পর্দার বিচিত্র নকশা, ক্যালেন্ডারে একটা রমণীর ছবি, ঘরের এক কোণে রাখা বড় সাইজের জয়পুরি কাজ করা ফুলদানির উপরের দীঘল রজনীগন্ধা এবং আরও অনেক কিছুর ওপর চোখ বোলাচ্ছিল। সুদর্শন চক্রবর্তীকে কেমন বিপর্যস্ত দেখালো। মনের মধ্যে একটা অশান্ত ঘূর্ণিঝড়ের দাপাদাপি চলছে। ঘটনার আকস্মিকতায় সুদর্শন বোধহয় কেন্দ্রচ্যুত। মুখ তুলে সুদর্শন বলল, খুনের ব্যাপারে আপনি কি আমাকে সন্দেহ করছেন ইন্সপেক্টর? রাজীব ঈষৎ হাসল। করছি না বললে মিথ্যে বলা হবে। ইয়েস, আপনিও একজন সাসপেক্ট মিস্টার চক্রবর্তী। তবে সন্দেহভাজন ব্যক্তি তো আপনি একা নন, 5-6 জন। এখন তদন্ত করে দেখতে হবে সাক্ষ্য প্রমাণ কার বিরুদ্ধে চূড়ান্তভাবে পাওয়া যাচ্ছে। কয়েক সেকেন্ড থেমে রাজীব পুনরায় বলল, অবশ্য সাসপেক্ট মানেই যে খুনি নয় এ কথা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে বলতে হবে না। সুদর্শন কি যেন চিন্তা করল, বলল, আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন ইন্সপেক্টর? রাজীব তাকালো, বলল, আর বেশিক্ষণ নয়, বড়জোর 1/2 ঘন্টা ডিটেইন করব আপনাকে। মথুরাপুরে কাকে যেন রিসিভ করতে যাবেন বলেছিলেন? সুদর্শনের কণ্ঠস্বর কেমন স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে শোনালো। সে বলল, আর বলেন কেন, আমাদের কোম্পানির একজন ডিরেক্টর আসবেন 2:30 ট্রেনে। ওকেই স্টেশনে রিসিভ করার কথা আছে। রাজীব বলল, আচ্ছা ম্যানেজার সাহেব, কতগুলো ব্যক্তিগত প্রশ্ন আপনাকে করব। আপত্তি না থাকলে উত্তর দিন। বলুন। সুদর্শন অন্যমনস্কের মতো উত্তর দিল, আপনি বিবাহিত নিশ্চয়ই? হ্যাঁ। আপনার স্ত্রী দিকনগরেই থাকেন তো?
সুদর্শন ঘাড় নাড়ল। উনি সবসময় থাকেন না এখানে, কলকাতার মানুষ। আমার শ্বশুরমশাই খুব বড় লোক, টিকনগরে এসে আমার স্ত্রীর মন টেকে না। মাঝে মাঝে অবশ্য আসেন, 2-4 দিন থেকে আবার চলে যান। আপনার এখানের ঘর সংসার তাহলে কার হাতে? কার হাতে আবার? চাকর বাকর, বয় বাবুর্চির হাতে। আপনি মাঝে মাঝে কলকাতায় যান তো, ধরুন ফি শনিবার? পাগল হয়েছেন? সুদর্শন ম্লান হাসল। একটা মিলের চার্জে থাকলে 1 মিনিট আপনি স্থির থাকতে পারবেন না। ফি শনিবার কেন, অনেক সময় মাসে একবারও আমার যাওয়া হয়ে ওঠে না। আপনার স্ত্রী নিশ্চয়ই অনুযোগ করেন এর জন্য। সুদর্শন আবারও একটু হাসল, বিষাদ ক্লিষ্ট হাসি। বলল, ইন্সপেক্টর, সব কিছুই পৃথিবীতে অভ্যাস। স্ত্রীর সঙ্গে বাস মানুষের একটা অভ্যাস ছাড়া আর কিছুই নয়। অনভ্যাসটা রপ্ত হয়ে গেলে অভিযোগ অনুযোগের প্রশ্ন ওঠে না। দুপক্ষের বেলাতেই এই কথাটা খাটে। রাজীব স্বীকার করল কথাটা। বলল, তাহলে তো আপনি ভাগ্যবান মানুষ, সংসার করেছেন অথচ সংসারের বেরি পড়তে হয়নি। একটু থেমে রাজীব পুনরায় প্রশ্ন করল, আপনার ছেলে মেয়ে কটি? সুদর্শন বিচিত্র হাসল। বলল, নো ইস্যু অ্যাজ আ ইয়েট। রাজীব বলল, আপনি কতদিন হলো বিয়ে করেছেন ম্যানেজার সাহেব? বিলেত থেকে ফিরবার কিছুদিন পরই বিয়ে করি আমি। তা 4 বছরের বেশি। হ্যাঁ, ওই রকমই হবে। রাজীব সামান্য কিছুক্ষণ চিন্তা করল। বলল, আমার প্রশ্নগুলো এবার আরও একটু ব্যক্তিগত শোনাবে, কিন্তু আপনি যদি উত্তর দেন তাহলে আমার পক্ষে তদন্তের সুবিধে হবে। বেশ তো, কী জানতে চান বলুন। অর্থপূর্ণ হেসে রাজীব বলল, তরঙ্গের সঙ্গে আপনার পরিচয়, মানে ঘনিষ্ঠতা কতদিনের? সুদর্শন চক্রবর্তী এবার নড়ে চড়ে বসল। বলল, আমার সব কথা আপনি বিশ্বাস করবেন ইন্সপেক্টর? কেন করব না? আপনি একজন সাসপেক্ট বলেই যে এলোমেলো মিথ্যে কথা বলবেন তা ভাববার তো কোনো কারণ নেই। দেখুন, তরঙ্গকে আমি ঠিক বুঝতে পারিনি। সুদর্শন ধীরে ধীরে বলল, প্রথম দিকে তরঙ্গই আমার সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছিল। মিল ম্যানেজারের ঘরে ঢোকবার জন্য টেলিফোন অপারেটরদের পারমিশন নিতে হয় না। ওদের জন্য ম্যানেজারের কক্ষেও অবারিত দ্বার। তাছাড়া কি ম্যানেজার সাহেব? বাইরে থেকে টেলিফোনে কেউ কথা বলতে চাইলেই মিল ম্যানেজারের সঙ্গে কথা বলা যায় না। আগে টেলিফোন অপারেটরকে নাম ধাম বলতে হবে। অপারেটর মিল ম্যানেজারকে সেই নাম ঠিকানা শোনাবেন। ম্যানেজার রাজি হলে পরই তার টেবিলের টেলিফোনে ঝংকার বেজে উঠবে। কথা কেড়ে নিয়ে রাজীব বলল, কিন্তু এর জন্য টেলিফোন অপারেটরকে কি ছুটে আসতে হয় আপনার ঘরে? ছুটে আসবার কথা নয়, অন্য লাইনে অপারেটর মিল ম্যানেজারের সঙ্গে কথা বলে নিতে পারেন, আর তাই করেন সবাই। শুধু তরঙ্গই প্রথম দিকে এই কাণ্ডটা শুরু করেছিল। টেলিফোন এলেই ও ছুটে আসতো আমার ঘরে, নাম ধাম বলে জানতে চাইতো এ ঘরে লাইন দেবে কি না। টেলিফোন রুমটা বুঝি আপনার ঘরের কাছেই? কাছে মানে পাশাপাশি নয়, ঘরটা করিডোরের ও প্রান্তে। তরঙ্গ ফিবারই আপনার ঘরে ঢুকতো? আপনার কথা বলবার প্রয়োজন এবং ইচ্ছে আছে কি না জেনে নিত? ঠিক তাই। সুদর্শন সায় দিল। আপনি আপত্তি করেননি? রাজীব জানতে চাইল। প্রথম মনে হতো মেয়েটা নতুন চাকরিতে ঢুকেছে বলে ওর ঘর থেকে আমাকে সংবাদটা জানাতে ভয় পাচ্ছে। ভেবেছিলাম মাসখানেকের মধ্যেই হয়তো কেটে যাবে ভয়টা, তখন লাইনের মাধ্যমেই সহজভাবে কথাবার্তা বলবে। কিন্তু মাসখানেক পরেও সেই ভয়টা কাটল না। এই তো। রাজীব রহস্য করে হাসল। বলল, তখন কেন ওকে বারণ করে দেননি ম্যানেজার সাহেব? স্বীকার করতে লজ্জা নেই ইন্সপেক্টর। ইভেন দ্য টপ বস ইজ মেড অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। তরঙ্গকে আপনি দেখেননি। খুব টকটকে ফর্সা, টিকোলোট নাক বা মস্ত টানা টানা চোখ তরঙ্গর ছিল না, কিন্তু যা ছিল সব মিলিয়ে তাই রেজিস্টেবল হয়ে উঠত। তরঙ্গ ঘরে এসে দাঁড়ালে কলম রেখে ওর সঙ্গে 2 মিনিট কথা না বলে পারিনি।
মাঝে মাঝে টেলিফোন তুলেও ওর সঙ্গে কিছুক্ষণ কথা বলেছি, কখনো প্রয়োজনে, কখনো সম্পূর্ণ অকারণে ইন্সপেক্টর। কিন্তু তরঙ্গের ওপর আপনার এই দুর্বলতার কথা মেলের মধ্যে জানাজানি হয়নি। ঠোঁট দুটি বন্ধ করে সম্মতিসূচক ধ্বনির মতো একটা শব্দ করল সুদর্শন। বলল, জানাজানি হয়নি মানে? এক সময় রীতিমতো গুঞ্জন উঠেছিল এ নিয়ে। তরঙ্গই আমাকে বলেছিল ব্যাপারটা। কলকাতায় ওকে গাড়িতে তুলে নিয়ে কোথায় যেন যাচ্ছিলাম। এই মিলেরই কে তখন দেখেছিল আমাদের। ফিরে এসে সে রসালো করে গল্প করেছিল সকলের কাছে। তবে গত কয়েক মাস ধরে আমাদের দুজনের সম্পর্ক নিয়ে কোনো কলরব ওঠেনি। রাজীব বলল, তরঙ্গ আপনার প্রতি আকৃষ্ট হয়েছিল বলে মনে হয় ম্যানেজার সাহেব? আকৃষ্ট হয়েছিল কি না বলতে পারি না। রমণীর মন ইন্সপেক্টর যে কোনো হত্যা রহস্যের চেয়েও রহস্যময়। তবে হ্যাঁ, প্রথম আলাপ এবং তার থেকে ঘনিষ্ঠতা সঞ্চারের ব্যাপারে তরঙ্গের ভূমিকা বিন্দুমাত্র নিষ্ক্রিয় ছিল না। আপনি যে বিবাহিত একথা তরঙ্গ জানত? জানত বই কি। গত 2 বছরে আমার স্ত্রী 4-5 বার তো এসেছেনই। 2-3 রাত কাটিয়ে গেছেন বাংলোতে। তরঙ্গ নিশ্চয়ই ওকে দেখে থাকবে। তাছাড়া ম্যানেজার সাহেবের স্ত্রী যে দিকনগরে এসে থাকতে চান না, এ নিয়ে খ্যাতি অখ্যাতির নানা গল্প ছড়িয়েছে মেলে। আপনি বলতে চান বিবাহিত জানার সত্ত্বেও তরঙ্গ আপনার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিল এবং আপনার ডাকে সাড়া দিত? বিবাহিত লোক যে একটা সীমার মধ্যেই ঘুরপাক খাবে, এই তথ্য নিশ্চয়ই তরঙ্গের জানা ছিল। তবে ঘনিষ্ঠতাই বলুন বা সাড়া দেওয়া টেওয়াই বলুন, ব্যাপারটা তেমন বেশি দূর করায়নি। আর গত কয়েক মাস ধরে তরঙ্গর দিক থেকে আগ্রহ বা আকর্ষণ বলতে কিছুই ছিল না। রাজীব বলল, বেশ তো, আপনার কথাই মেনে নিচ্ছি। শেষের দিক এখন মুলতবি থাক। প্রথম দিক অর্থাৎ আদি পর্বই শোনান ভালো করে। রসালো এবং সুরসুরি জাগানো একটা প্রেমের কাহিনী শুনবে এমনই একটা ভাব এবং কৌতূহল প্রকাশ করে রাজীব সান্যাল টেবিলের ওপর ঝুঁকে বসল। বলল, আমি কি একটা সিগারেট ধরিয়ে নিতে পারি ম্যানেজার সাহেব? নিশ্চয়ই। সুদর্শন অনুমতি দিল। কিছুক্ষণ চিন্তা করল সুদর্শন। ওর কপালের চামড়ার ভাঁজ এবং বক্ররেখাগুলো ধীরে ধীরে মিলিয়ে গেল। এবার সোজা হয়ে বসে সুদর্শন শুরু করল। তরঙ্গর দিক থেকে আমি খানিকটা প্রশ্রয় পেয়েছিলাম ইন্সপেক্টর। ওর প্রতি আকর্ষণ দিনে দিনে বাড়ল। মনে মনে আমি ওর সঙ্গ কামনা করতে শুরু করলাম। কিন্তু দুর্বলতা জাগতেই মনকে শাসন করলাম। এত বড় একটা মেলের চার্জে আছি। সামান্য একটা টেলিফোন গার্লের কটাক্ষে আত্মহারা হয়েছি জানলে লোকে কি বলবে? দিকনগরে ওকে নিয়ে ঘোরাঘুরি করলে কেলেঙ্কারির আর কিছু বাকি থাকবে না। সুতরাং আমার ঘরে ওকে ডেকে পাঠিয়ে কিংবা ও নিজে এসে দাঁড়ালে 2-5 মিনিট কথাবার্তা হতো বড়জোর, এর বেশি কিছু নয়। কিন্তু তরঙ্গই একদিন আমাকে পথের নির্দেশ দিল। কীরকম? কোম্পানির কাজেই আমাকে কলকাতা যেতে হতো সেবার। অন্তত 3-4 দিন থাকতে হবে। তরঙ্গ সেটা জানত। আমাকে এসে বলল সেও কলকাতায় যাচ্ছে। হেড অফিসে গিয়ে আমাদের ডিরেক্টর উমেশ প্রসাদজির সঙ্গে দেখা করবে একবার। আমি জানতাম উমেশ প্রসাদ ওকে খুবই স্নেহ করেন। তার সুপারিশেই দিকনগর পেপার মিলে ওর চাকরি হয়েছে। তরঙ্গের কথা শুনে আমি হেসে বললাম, তাহলে তো হেড অফিসে আপনার সঙ্গে দেখা হবে আমার। কথা শুনেও কিছু বলেন ইন্সপেক্টর, শুধু ফিক করে হাসল। তারপর রাজীব আগ্রহী শ্রোতার মতো বলল, হেড অফিস থেকে কাজ সেরে বেরিয়ে দেখি নিচের তলায় লিফটের কাছে তরঙ্গ দাঁড়িয়ে। মন মর্জি ভালো ছিল না তখন। মার্চেন্ট অফিস মানে জানেন তো, নানা বিষয় নিয়ে ডিরেক্টরদের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছে। লিফটের কাছে তরঙ্গের মিষ্টি হাসি মুখ দেখে মনটা উৎফুল্ল হয়ে উঠল। বললাম, কোথায় যাবেন এখন? ও ঠোঁট টিপে অদ্ভুতভাবে হাসল। বলল, চলুন না, যেখানে হোক, যতদূর ইচ্ছে আপনার। অর্থাৎ তরঙ্গই আপনাকে ভাসিয়ে নিয়ে গেল। রাজীব একটু হেসে মন্তব্য করল। সুদর্শন খানিকটা সহজ হয়ে আসছিল। বলল, ঠিক বলেছেন। উপমাটা ভারী সুন্দর হয়েছে আপনার। প্রত্যেক মেয়েই একটা তরঙ্গ। জল তরঙ্গ ছাড়া আর কি? আর এই যৌবন
জলতরঙ্গ রূপবার সাধ্যি কি পুরুষ মানুষের? সুদর্শনের পাইপের আগুনটা কখন নিভে গিয়েছিল। লাইটারের সাহায্যে পুনরায় আগুন ছুঁইয়ে নিল সে। বলল, ওকে নিয়ে একটা ভালো রেস্তোরাঁ এসে উঠলাম। লাঞ্চের সময় প্রায় শেষ হতে যাচ্ছে, এদিকে পেট চুঁই চুঁই প্রচণ্ড খিদে পেয়েছে। মনে হলো তরঙ্গও কিছুটা ক্ষুধার্ত। বাড়ি থেকে কোন সকালে খেয়ে বেরিয়েছে কে জানে। রাজীব বলল, রেস্তোরাঁ থেকে বেরিয়ে দুজনে দুদিকে চলে গেলেন তো? সুদর্শন ঘাড় নেড়ে বলল, তরঙ্গ যেতে চাইল না। আমাকে বলল তার হাতে এখনো এই ঘন্টা দেড়েক মতো সময় আছে। মোটরে করে একটু বেরিয়ে আসতে চাইল তরঙ্গ। কলকাতা ছাড়িয়ে অনেকটা দূরে গিয়েছিলাম আমরা। ফিরবার সময় ওর বাড়ির কিছুটা তফাতে একটা মোড়ের কাছে নামিয়ে দিলাম তরঙ্গকে। কিছুটা তফাতে কেন? সুদর্শন অল্প ঠোঁট ফাঁক করে হাসল। বলল, ম্যানেজারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ির লোকের কাছে সেদিন গোপন রাখতে চেয়েছিল বোধহয়। পরে অবশ্য আর কোনো গোপনীয়তা ছিল না। গাড়ি নিয়ে সরাসরি আমি তরঙ্গের বাড়ি গেছি, ওকে তুলে নিয়েছি গাড়িতে। এ নিয়ে মিস মজুমদারকে কখনো মুখ ভার করতেও দেখিনি। রাজীব সান্যাল ভ্রু কুঞ্চিত করে কি যেন ভাবল। বলল, আর একটা প্রশ্ন আপনাকে করছি ম্যানেজার সাহেব। আচ্ছা, তরঙ্গ আপনার কাছে কি আশা করেছিল? কেন ঘনিষ্ঠ হতে চেয়েছিল আপনার সঙ্গে? শুধু বন্ধুত্ব, বসের কৃপাদৃষ্টি, নাকি আর অন্য কিছু? রাজীব ঠোঁট কামড়ে পুনরায় ভাবছিল। সুদর্শন বলল, আপনার এই প্রশ্ন নিয়ে আমিও আগে চিন্তা করেছি ইন্সপেক্টর। তরঙ্গ আমার কাছে কি চেয়েছিল? কেন আমার সঙ্গে ঘনিষ্ঠতা করল? কি উদ্দেশ্য ছিল ওর? শুধু বন্ধুত্ব বললে আমি অস্বীকার করব ইন্সপেক্টর। এই মিলে বন্ধুত্ব করবার মতো লোকের অভাব ছিল না। তার জন্য মিল ম্যানেজার পর্যন্ত দৌড়বার কোনো প্রয়োজন নেই। তাছাড়া টেলিফোন গার্লের সিঁড়ি থেকে ম্যানেজারের ঘরটা অনেক দূর। বন্ধুত্বের বন্ধনটা খুব ক্ষীণ যোগাযোগ মাত্র। তাহলে কি বসের কৃপাদৃষ্টির জন্য বলছেন? তাও নয়। জানেন ইন্সপেক্টর, তরঙ্গকে একটা প্রস্তাব করেছিলাম। আমার একজন পার্সোনাল ক্লার্কের প্রয়োজন হয়েছিল একবার। কোম্পানির স্যাংশন এলো কলকাতা থেকে। মাইনেপত্র সাধারণ কেনারির চেয়ে বেশ কিছুটা বেশি। সে বসবে আমারই পাশের ঘরে। প্রয়োজন এবং ডাক দিলেই তাকে আসতে হবে আমার কামরায়। ইচ্ছে হলো পোস্টটা তরঙ্গকে দিই। টেলিফোন অপারেটরের চেয়ে কিছু বেশি মাইনে। ও হয়তো রাজি হয়ে যেতেও পারে। নিজের কামরায় ডেকে পাঠিয়ে তরঙ্গকে দিলাম সংবাদটা। ভাবলাম কৃতজ্ঞতায় গদগদ হয়ে উঠবে তরঙ্গ। দুটো চোখ ধন্যবাদের ভাষায় চঞ্চল দেখাবে। কিন্তু তরঙ্গ রাজি হলো না পোস্টটা নিতে। সবিনয় প্রত্যাখ্যান করল। রাজীব তাড়াতাড়ি বলল, এই ঘটনা কতদিন আগের? একটু চিন্তা করে সুদর্শন জবাব দিল, মাস আষ্টেক হবে। ইয়েস, ইট ওয়াজ ইন জানুয়ারি লাস্ট। ওই পোস্টে আপনি আর কাউকে নিয়েছেন? অনেকদিন পরে একজনকে নিতে হলো। তরঙ্গ রাজি না হওয়াতে আমি খুব উৎসাহী ছিলাম না। ইনফ্যাক্ট পোস্টটা ওকে মনে রেখেই তৈরি করা হয়েছিল। মাস চারেক হলো আরেকটি মেয়ে জয়েন করেছে এই কাজে। নতুন নেওয়া হলো? না, ঠিক নতুন নয়। আমাদের মিলেই কাজ করতো মেয়েটি। স্টেশনারি অফিসের ক্লার্ক। মেয়েটি গ্র্যাজুয়েট এবং কাজকর্মেও বেশ সুনাম আছে ওর। কি নাম মেয়েটির? আপনি কি চিনবেন ওকে? মেয়েটির নাম প্রভা, প্রভা মুখার্জি। তরঙ্গের সঙ্গে একই মেসে থাকতো। আই সি। ওই মেয়েটি আপনার পার্সোনাল ক্লার্ক এখন? আচ্ছা, ওর সম্বন্ধে কি ধারণা আপনার? প্রভা মুখার্জি কাজে কর্মে ভালোই করে। ইংরেজিটাও মন্দ লেখে না, টাইপ জানে। আর এছাড়া কি বলতে পারি ওর সম্বন্ধে বলুন? রাজীব বলল, 4 মাস ধরে ওকে দেখছেন। একটা ইমপ্রেশন নিশ্চয়ই হয়েছে আপনার। সুদর্শন বলল, মেয়েলি কৌতূহলটা বোধ হয় একটু বেশি মিস মুখার্জির। তাছাড়া শি ইজ আ বিট জেলাস। জেলাস? রাজীব সান্যাল কথাগুলো যেন লুফে নিল। বলল, জেলাসি কার ওপর ছিল ম্যানেজার সাহেব? মিস মজুমদারের ওপর নিশ্চয়ই। সুদর্শন ঘাড় বেঁকিয়ে বলল, আমার তাই মনে হয়েছে ইন্সপেক্টর। প্রসঙ্গ বদলে রাজীব আবার তার আগের কথায় ফিরে যেতে চাইল। তাহলে দেখা যাচ্ছে তরঙ্গ বন্ধুত্ব কিংবা কৃপাদৃষ্টি লাভের আশায় আপনার সঙ্গে ঘনিষ্ঠতা করেনি। প্রশ্ন হলো, এর কারণটা কি? উদ্দেশ্য তাহলে কি ছিল ওর?
সুদর্শন হেসে বলল, আমার কি মনে হয় জানেন, রূপসী মেয়েদের মনে দিগ্বিজয়ের নেশার মতো একটা বাসনা লুকিয়ে থাকে। তরঙ্গের চরিত্রে এমন একটা দিক আছে। এখন ওর সম্বন্ধে সত্যি মিথ্যে অনেক কিছুই শোনা যাচ্ছে। স্তাবকের অভাব তরঙ্গের ছিল না। রূপ এবং রূপসীর পূজারী হার সব জায়গার মতো দিকনগরেও প্রচুর। আমার মনে হয় তরঙ্গ আমাকেও জয় করতে চেয়েছিল। ও জানতো আমি বিবাহিত, কিন্তু নিঃসঙ্গ জীবনযাপন করি। আমাকে জয় করা কঠিন হবে না ওর পক্ষে। 10টা হেজিপেজি মানুষ ছেড়ে যদি ম্যানেজারের মতো একটা শক্ত মানুষকে জয় করতে পারি, তবে সে আনন্দ দিগ্বিজয়ের উত্তেজনার চেয়ে কিছু বেশি অংশে কম নয়। রাজীব হাসল। কি জানি ম্যানেজার সাহেব, আমার তেমন অভিজ্ঞতা নেই, কিন্তু আপনি বলছিলেন যে কিছুদিন হবে তরঙ্গর দিক থেকে কোনো সাড়া পাচ্ছিলেন না আপনি, তাই তো? সুদর্শন স্বীকার করল, এই কথা ঠিক। গত কয়েক মাস ধরে তরঙ্গ আমাকে এড়িয়ে যাচ্ছিল। এ ঘরেও সে কম এসেছে। অবশ্য আমি ডেকে পাঠালে ছুটে আসতে দেরি করেনি। আর কলকাতায় গেলে নানা ছলছুতোই কিংবা এটা সেটা বলে আমার অনুরোধ আহ্বানকে ও উপেক্ষা করছিল। এতে আপনি নিশ্চয়ই বিরক্ত হয়েছেন ম্যানেজার সাহেব। বিরক্ত হলেও কোনো উপায় ছিল না ইন্সপেক্টর। মেয়েদের মনে জোয়ার ভাটা এখন তখন হয়ে থাকে। ও নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। সুদর্শন ঘড়ির দিকে তাকালো। সম্ভবত ওর সময় হয়ে এসেছিল। লাঞ্চের পরেই মথুরাপুর ছুটতে হবে ওকে। কোনো ডিরেক্টর না কার যেন আসবার কথা, তাকে রিসিভ করবে স্টেশনে। রাজীব তাড়াতাড়ি বলল, আপনাকে এবার ছেড়ে দিচ্ছি ম্যানেজার সাহেব। প্রয়োজন হলে না হয় আবার একদিন বসা যাবে আপনার সঙ্গে। শুধু একটাই প্রশ্ন করব আপনাকে, অ্যান্ড দ্যাট ইজ মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ। সুদর্শন মুখ উঁচু করে রাজীবের প্রশ্ন শোনবার অপেক্ষা করছিল। ঘটনার দিন অর্থাৎ শনিবার রাত্রে আপনি কি দিকনগরেই ছিলেন? সুদর্শন বলল, ছিলাম। সন্ধ্যের পর একটু বেরিয়েছিলাম অবশ্য। ফিরতে সামান্য রাতও হয়েছিল। রাত হয়েছিল মানে? শেষ রাতের দিকে ফিরেছিলেন নাকি? না না, শেষ রাত্রির হবে কেন, রাত 11টার মধ্যেই ফিরেছিলাম। কোথায় গিয়েছিলেন তাহলে? মানে দিকনগর ছাড়িয়ে? হ্যাঁ, কোথাও মানে এমনি বেড়াবো মনে করে বেরিয়ে পড়লাম। মথুরাপুর ছাড়িয়ে কিছু দূরে গিয়েছিলাম, ওই যে আলোকপুর বলে একটা জায়গা আছে না, ওইখানে। রাজীব হেসে বলল, আলোকপুর? তাই না ম্যানেজার সাহেব? সুদর্শন জানতে চাইল, আপনি কখনো গিয়েছেন নাকি আলোকপুরে? না, যাওয়ার সুযোগ হয়নি। রাজীব উত্তর দিল, কিন্তু এবার হয়তো যেতে হবে একবার। দরজা পর্যন্ত ওকে এগিয়ে দিল সুদর্শন। বলল, একটা টেলিফোন করে যখন খুশি চলে আসবেন। আচ্ছা, উইশ ইউ গুড লাক অ্যান্ড সাকসেস। জিপে বসে সুব্রত ঢুলছিল। 2-3টে সিগারেট এরই মধ্যে ফুঁকে উড়িয়ে দিয়েছে। আধপোড়া অংশগুলো জিপের টায়ারের কাছে পড়ে। চারপাশে চনমনে রোদ, বাগানের গাছ গাছালি, পক্ষীকুল এবং মিলের ছোট বড় কোয়ার্টার্সের নারী পুরুষ সবাই যেন দুপুর রোদে শান্ত হয়ে এসেছে। একটা নিঝুম ভাব ছড়িয়ে পড়তে দেরি নেই। গাড়িতে উঠে আনুপূর্বিক সমস্ত ব্যাপারটা সুব্রতকে শোনালো রাজীব। অবাক হয়ে সুব্রত বলল, ওকে সাসপেক্ট বলে মনে করছেন? এ কথা কেন বলতে গেলেন রাজীবদা? কি হবে বললে? দোষী হলে ও সাবধান হয়ে যাবে, আত্মরক্ষার জন্য জান দিয়ে লড়বে। তাচ্ছিল্য করে রাজীব বলল, কিচ্ছু করবে না। ওর ক্ষমতা কতদূর আমার জানা হয়ে গেছে। আসলে ও একটা কাগজের বাঘ। লোকটা খুব স্নব, তাই না রাজীবদা? পেলেত ঘুরে এসেছে, এত বড় পোস্টে রয়েছে, কিছুটা স্নবারি তো থাকবেই। সুব্রত বলল, আপনি কিন্তু সাংঘাতিক লোক রাজীবদা। ক্যাশ মেমো দেখো কি করে বুঝলেন যে মদ গিলতে সুদর্শন চক্রবর্তী মেয়েটাকে নিয়ে হোটেলে ঢুকেছিল? অন্য কেউ তো হতে পারত। ক্যাশ মেমোটা তুমি দেখেছিলে সুব্রত? বারে, আপনি তো দেখালেন। তাহলে শুধুই দেখেছিলে, ওটা নিয়ে চিন্তা করনি। ক্যাশ মেমো নিয়ে চিন্তা করবার কি আছে? সুব্রত ধীরে ধীরে বলল, সব মিলিয়ে 53 টাকার ক্যাশ মেমো, মদ আর দুজনের খাবার দাবার। জুলাই মাসের শেষ দিকে একদমকায় অতগুলো টাকা কে ছুঁড়ে দিতে পারে? নিশ্চয়ই কোনো শাঁসালো মস্তান। আর এ ক্ষমতা নিখিলেশ সেনের হবে না। সুতরাং সুদর্শন চক্রবর্তীর দিকে চোখ গিয়ে পড়ছে। সুব্রত হাসি মুখে তাকালো।
দুর্বোধ্য একটা ধাঁধার উত্তর পেলে ছেলেরা যেমন খুশি হতে চায়, ওর মুখভাবটাও তেমনই দেখালো। রাত 8:30 নাগাদ টেবিলের ওপরে টেলিফোনটা বেজে উঠল। খুব মনোযোগ দিয়ে একটা রিপোর্ট তৈরি করছিল রাজীব। বিরক্ত মুখে টেলিফোনের হাতলটা তুলে নিল সে। এত রাতে কে আবার জ্বালাতে চাইছে, কি খবর দিতে চায় তাকে? অপর প্রান্তের গলা শুনল রাজীব। হ্যালো, আপনি কি স্যার সিআইডি ইন্সপেক্টর রাজীব বাবু? কৌতূহলী মন নিয়ে রাজীব উত্তর দিল, হ্যাঁ, কি বলবেন চটপট বলুন। তরঙ্গ হত্যা কেসে আমি আপনাকে সাহায্য করতে চাই স্যার। বেশ তো, কি নাম আপনার? আমাকে নাম বললে তো আপনি চিনবেন না স্যার। কোথায় গেলে আপনার সাহায্য পাওয়া যাবে? রাজীব জানতে চাইল। কণ্ঠস্বর ভেসে এলো, টিকনগর পেপার মিলে চলে আসুন স্যার, আমি আপনার জন্য গেটে দাঁড়িয়ে থাকবো। রাজীব মুচকি হাসল, বলল, গেটে দাঁড়াতে হবে না, আমি ঠিক খুঁজে নেব আপনাকে। সে কেমন করে হবে স্যার? আপনি তো আমায় চেনেন না বা নামও জানলেন না। রাজীব উত্তর দিল, আপনাকে আমি চিনি মশাই, নামও জানি। লোকটার গলা কাঁপা কাঁপা শোনালো। টেলিফোনে সে বলল, কেন ঠাট্টা করছেন স্যার? আমাকে আপনি কোশমিন কালেও দেখেননি। মিথ্যে গরিবের সঙ্গে কেন ছলনা করছেন দাদা? রাজীব শব্দ করে হাসল। লোকটার কথাবার্তা বলবার ভঙ্গি বিচিত্র, কণ্ঠস্বরও অদ্ভুত, কেমন জড়ানো। রাজীবের মনে হলেও মানুষটা ঠিক প্রকৃতস্থ নয়, সম্ভবত ড্রিঙ্ক করেছে। টেলিফোনে আবার বলল সে, আমার সাহায্য পেলে আপনার সুবিধে হবে স্যার, যদি চলে আসেন তো। রাজীব উত্তর দিল, বলেছি তো যাব, আপনাকে আমি চিনি এবং কয়েক মুহূর্তের জন্য দেখেছি বলেই ধারণা আমার। আমার নাম আপনি জানেন? লোকটার সুরে সন্দেহ। মা বাবা আপনার কি নাম রেখেছেন তা অবশ্য জানি না, তবে দিকনগরে আপনি যে নামে পরিচিত সেটা আমি জানি। আর সেটা কি যদি অদমকে বলেন, তাহলে নিশ্চিন্ত হতে পারতাম স্যার। এক গাল হেসে রাজীব প্রায় চেঁচিয়ে বলল, আপনি তো দারুণ ব্যক্তি, ভৈরব, ভৈরব দত্ত নাম আপনার। আশ্চর্য, ও প্রান্ত থেকে রাজীব আর কোনো সাড়া শব্দ পেল না। 7তলা বাড়িটার চূড়োর দিকে মাথা তুলে তাকালো রাজীব। রাস্তা থেকে উঁচুতলার জানালা দরজা সব কেমন ছোট ছোট লাগে। হাতের সিগারেটটা শেষ টান দিয়ে সেটা ফুটপাতে ফেলে দিল রাজীব। তারপর জুতোর নিচে চেপে দিল আগুনটাকে। একতলাটাও রাস্তা থেকে সামান্য কিছু উঁচুতে, 3-4টে সিঁড়ির ব্যবধান। হৃষ্টচিত্ত বালকের মতো কয়েক লাফে সিঁড়িগুলো অতিক্রম করে রাজীব লিফটের কাছে এসে দাঁড়ালো। দেওয়ালে ছোট ছোট কাঠের ফলকে কিংবা প্লাস্টিকের অক্ষরে বিভিন্ন সব কোম্পানির নাম এবং তাদের অস্তিত্বের হদিশ। কেউ 3তলায়, কেউ 4তলায়, কেউ বা সর্বোচ্চ অর্থাৎ 7তলাতে। রাজীব তার ঈপ্সিত কোম্পানিটার নাম খুঁজছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই কোম্পানির নামটা তার দৃষ্টিতে এলো। অফিস এই বিল্ডিংয়েরই 5তলায়। রাজীব এবার খুশি মনে নিম্নগামী লিফটের প্রতীক্ষায় দাঁড়ালো। লিফট নেমে এলেই সে 5তলায় পৌঁছবার জন্য খাঁচাবন্দি হবে। 5তলার ব্যাটিস অ্যান্ড রবসন কোম্পানির অফিসটা বাঁদিকে। ডান দিকে ছোট ছোট আরও 2-3টে অফিস, কিন্তু বাঁ দিকটায় ব্যাটিস অ্যান্ড রবসনের নিরঙ্কুশ একাধিপত্য। অনেক লোকজন কেরানিকুল বিশিষ্ট মনে কাজ করছে। ছোট ছোট কামরায় অফিসারদের বসবার স্থান। এক নজরে দেখেই বুঝল রাজীব, ব্যাটিস অ্যান্ড রবসন ছোট কোম্পানি নয়, মাঝারি তো বটেই, হয়তো বড়ই বলা যায়। হেড অফিসে প্রায় 100 লোক কাজ করছে। ফ্যাক্টরিতে এবং অন্যান্য শাখায় মিলিয়ে কর্মচারীর সংখ্যা নিতান্ত কম হবে না। এদিক ওদিক খানিকটা ঘুরে রাজীব অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কামরার সামনে এসে দাঁড়ালো। ফলকের নাম লেখা মিস্টার টি মুখার্জি। সুইং ডোরের ফাঁক দিয়ে চকিত দৃষ্টি হেনে রাজীব লক্ষ্য করল বছর 45 বয়সের এক ভদ্রলোক টেবিলের ফাইলের উপরে ঝুঁকে এক মনে কি যেন পড়ছেন।
মোটা কালো ফ্রেমের চশমা চোখে, খুব গম্ভীর বলে মনে হলো মানুষটাকে। সামনের দিকের চুলগুলো উঠে গিয়ে কপালটাকে আরো চওড়া দেখাচ্ছে। উর্দি পরা চাপরাশির হাতে নিজের নাম আর পরিচয় লিখে পাঠালো রাজীব। এক টুকরো কাগজের ওপর পরিষ্কার গোটা গোটা অক্ষরে লিখল, রাজীব সান্যাল, সিআইডি ইন্সপেক্টর। স্লিপ পাঠাবার সঙ্গে সঙ্গে আহ্বান। এই ধরনের কোম্পানিগুলোকে রাজীবের ভালোই চেনা। সরকারি কর্মচারী এলেই ওরা সাদর আহ্বান জানায়, আর পুলিশ এলে তো দুহাত গুটিয়ে আসার অবস্থা। এক্ষেত্রে সিআইডির অকস্মাৎ আবির্ভাব নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে ভাবিয়ে তুলেছে। কি এমন গাফিলতি হলো কোম্পানির? কোনো লুকোচুরি ধরা পড়ে গেল আবার? এই সবই চিন্তা। ভয়ের উৎপত্তি সম্ভবত সেখান থেকেই। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মিস্টার মুখার্জি। আসুন স্যার। বলুন, কি প্রয়োজন আপনার? আসতে পারি? উর্দি পরা বেয়ারাটাকে চোখের ইঙ্গিতে সম্ভবত চা আনতে নির্দেশ দিলেন অফিসার। রাজীব গদিয়াটা চেয়ারে আয়েসি ভঙ্গিতে বসল। বলল, আমি মথুরাপুর থেকে আসছি। একটা এনকোয়ারির ব্যাপারে আপনার সাহায্য দরকার হবে। মথুরাপুর? সে তো অনেক দূর। হ্যাঁ, বাংলাদেশের এক প্রান্তে বটে। মিস্টার মুখার্জি হাসলেন, বললেন, কি সাহায্য করতে পারি আপনাকে স্যার? রাজীব কনুয়ের ওপর ভর রেখে টেবিলের ওপর ঝুঁকে বসল। আচ্ছা, মিস সুজাতা দাস বলে এক ভদ্রমহিলা আপনাদের এখানে কাজ করতেন? সুজাতা দাস? হ্যাঁ, মনে পড়েছে বটে। মিস্টার মুখার্জি কিছুক্ষণ ভেবেই যেন মেয়েটাকে চিহ্নিত করতে পেরেছেন। রাজীব বলল, এই কোম্পানিতেই কাজ করতেন ভদ্রমহিলা? হ্যাঁ হ্যাঁ, আমাদের হেড অফিসেই টেলিফোন অপারেটর ছিল মেয়েটি, কিন্তু সে তো অনেক দিন আগের কথা। অনেক দিন তো হবেই। রাজীব সায় দিল, 2 বছরের বেশি। এখানে চাকরি ছেড়ে দিয়ে উনি দিকনগর পেপার মিলে চলে যান। তা হবে। মিস সুজাতা ও কোথায় চলে গেলেন ও তো আমার মনে নেই। ওর বদলে আরও একটি মেয়েকে নিলাম আমরা, তিনিও বেটার চান্স পেয়ে কোথায় যেন চলে গেলেন। বছর খানেক হলো আরও একজন এসেছেন, তিনিও মিস দাস, সুরভি দাস নাকি যেন নাম। রাজীব সান্যাল ধীরে ধীরে বলল, মিস সুজাতা দাস সম্বন্ধে কিছু প্রশ্ন আছে আমার। আচ্ছা, উনি এখানে চাকরি কেন ছেড়ে দিয়ে গেলেন বলতে পারেন? আমি শুনেছি উনি স্বেচ্ছায় চলে গিয়েছিলেন। এই কেন চলে গেলেন তা চট করে বলা মুশকিল, তবে একটু খুঁজে ওর সার্ভিস ফাইলটা দেখলে হয়তো কারণটা জানা যাবে। সার্ভিস ফাইলে কি পাবেন আশা করছেন? মানে ওর রেজিগনেশনের লেটারটা দেখতাম, কেন উনি ছেড়ে দিতে চাইলেন তা নিশ্চয়ই লেখা থাকবে। কালি কলমে যে কারণই দর্শানো থাক, তাতে আমি ইন্টারেস্টেড নই। আচ্ছা, আপনাদের অফিসে মিস সুজাতা দাসের সঙ্গে কার কার ঘনিষ্ঠতা ছিল বলতে পারেন? অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে একটু চিন্তিত মনে হলো। কপালে কোঁচকানো চিন্তার রেখা পড়ল। ভদ্রলোক বললেন, মিস দাসের সঙ্গে কার বন্ধুত্ব ছিল এ কথা চট করে বলতে পারছি না। আচ্ছা দাঁড়ান, একজনের কাছে একটু খোঁজ নিচ্ছি। বেল টিপে বেয়ারাকে ডাকলেন মিস্টার মুখার্জি। ইতিমধ্যে নকশা শোভিত ট্রের ওপরে চায়ের কাপ সাজিয়ে সেদিকেই আসছিল। টেবিলের ওপরে ধুমায়িত চায়ের কাপ রেখে লোকটি চলে যাবে কিনা ভাবছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডাকলেন ওকে। ডিসপ্যাচ সেকশনের সুরেশবাবু এসেছেন, যদি ঘরে থাকেন তো ডেকে আনো ওকে। মিস্টার মুখার্জি আদেশ দিলেন। একটু পরেই বছর 30-35 বয়সের একটি কালো চিপচিপে ভদ্রলোক ঘরে এসে ঢুকলেন। লোকটির চুল সুন্দরভাবে ব্যাকব্রাশ করা। এমনও হতে পারে যে সিট ছেড়ে উঠছে আসবার আগে সে চিরুনি বুলিয়েছে চুলে। লোকটির গলা সুন্দরী মেয়েদের মতো ঈষৎ লম্বা, ডান দিকে ঘাড় কাত করে দাঁড়াবার ভঙ্গি। মিস্টার মুখার্জি বললেন, আচ্ছা সুরেশবাবু, আপনাদের অফিসের মিস সুজাতা দাস বলে একটি মেয়ে কাজ করতো না, টেলিফোন অপারেটর, আপনার মনে পড়ে? দেখা গেল সুরেশবাবু মিস দাসকে ভোলেননি। সামান্য একটু হাসির আলোতে চোখ দুটি উজ্জ্বল দেখালো সুরেশবাবুর। ঈষৎ হেসে উনি বললেন, উনি তো আমাদের অফিস থেকে হঠাৎ চলে গেলেন। হঠাৎ মানে? রাজীব চোখ তুলে তাকালো। মানে কোনো রকম সাড়া শব্দ না দিয়ে। একদিন সকালে এসে দুম করে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন ম্যানেজারের ঘরে। বিকেল থেকেই ওর রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়ে গেল। ব্যাস, পরদিন সকাল থেকেই উনি আর এলেন না। তাই নাকি? রাজীব সাগ্রহে তাকালো।
চাকরি ছাড়ার ব্যাপারে কোনো কথা আপনাদের বলেছিল নাকি? কিচ্ছু না, স্রেফ শরীরের দোহাই দিয়ে রেজিগনেশন পাঠিয়ে দিলেন। কলকাতায় ওর শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, অথচ লোকটি থামলো। অথচ কি? মিসেস দাসের স্বাস্থ্যের গণ্ডগোল আমরা আগে কোনোদিন শুনিনি। বাঙালি মেয়েদের মধ্যে অমন অটুট স্বাস্থ্য আপনি গড়ে খুব একটা পাবেন না। মিস দাসের সঙ্গে আপনার পরিচয় বন্ধুত্বের পর্যায়ে পৌঁছেছিল তো সুরেশবাবু? বন্ধুত্ব? যেন আঁতকে উঠল সে। বলেন কি স্যার? মিস দাসের সঙ্গে বন্ধুত্ব ছিল আমার? আমি তো তুচ্ছ একজন কেরানি। বেটিস অ্যান্ড রবসন কোম্পানির কোনো মনসবদারই কখনো মিস দাসের ধারে কাছে ঘেঁষতে পারেনি। কৌতূহল প্রকাশ করে রাজীব বলল, তবুও অফিসে যখন কাজ করছেন তখন নিশ্চয়ই কোনো কোনো লোকের সঙ্গে আলাপ পরিচয়টা বেশি থাকবে, আর তার মধ্যেই কোনো একজন বা দুজনের সঙ্গে বন্ধুত্ব স্বাভাবিক। ভদ্রলোক মাথা নাড়ল। কি জানি, আমার তো ঠিক মনে আসছে না। যতদূর জানি কারো সঙ্গেই মিস দাসের তেমন মানে ওই মাখামাখি ছিল না। তবে হ্যাঁ, একটা মেয়ের সঙ্গে খুব ভাব ছিল মিস দাসের। আমার মনে আছে দুজনে একসঙ্গে বেরোতো অফিস থেকে। তাই নাকি? রাজীব সাগ্রহে তাকালো। সেই মেয়েটি কি কাজ করে এখানে এখনো? কার কথা বলছেন সুরেশবাবু? অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার প্রশ্ন করলেন। আমাদের বিল সেকশনের জ্যোৎস্না কর স্যার, আগে যিনি গুহ ছিলেন। আহ, উনি এসেছেন আজকে? রাজীব জানতে চাইল। এসেছেন বলেই তো জানি। ভদ্রলোক সংক্ষিপ্ত হবার চেষ্টা করল। মিস দাসের সঙ্গে একমাত্র ওরই খুব ঘনিষ্ঠতা ছিল। আপনি বরং ওকেই জিজ্ঞেস করে জেনে নিন। সুরেশবাবু চলে গেলে মিস্টার মুখার্জি বেয়ারাকে আবার পাঠালেন বিল সেকশনের জ্যোৎস্না করকে ডেকে আনতে। রাজীব লজ্জিত হয়েছে এমনি ভাব প্রকাশ করে বলল, আপনার দরকারি সময় কিন্তু অনেকখানি অপচয় হচ্ছে। আই এম রিয়েলি সরি। না না, দুঃখিত হবার কি আছে? আপনি তো একটা ইনকোয়ারিতে এসেছেন, আপনাকে সর্বতোভাবে সাহায্য করাই তো আমাদের উচিত। একটু থেমে মিস্টার মুখার্জি বললেন, কিন্তু স্যার, একটা বিষয় জানতে বড় কৌতূহল হচ্ছে। এনকোয়ারিটা কিসের? মিস দাসের মধ্যে আসছেন কেন? রাজীব এদিক ওদিক চেয়ে অফিসারের মুখোমুখি হলো। বলল, এনকোয়ারিটা ঠিক মিস দাসের সম্বন্ধে নয়। আপাতত ওর সম্বন্ধে কয়েকটা বিষয় জানবার প্রয়োজন হয়েছে মাত্র। আসল ব্যাপারটা অন্য। সিআইডি ইন্সপেক্টরের ভাবভঙ্গি অফিসারকে আরও কৌতূহলী করে তুলল। অন্য কি ব্যাপার বলছিলেন স্যার? একটা নিরীহ প্রশ্ন করবার চেষ্টা করলেন অফিসার। একটু চাপা গলায় রাজীব বলল, কয়েকদিন আগে একটা মার্ডার কেসের সংবাদ পড়েছিলেন কাগজে? টিকনগর পেপার মিলের একজন টেলিফোন অপারেটরকে কে বা কারা শ্বাসরোধ করে মেরে ফেলে। দ্যাট মার্ডার কেস, আই সি। অফিসার বিস্ময়সূচক ভঙ্গিতে কথাগুলি উচ্চারণ করলেন। রাজীব বলল, ওই মার্ডার কেসটার তদন্তের ভার পড়েছে আমার ওপর, আর সেই জন্যই এতদূর ছোটাছুটি। কথার শেষে রাজীব এক গাল হাসল। জ্যোৎস্না কর ঘরে এসে ঢুকল। ভারী মিষ্টি চেহারার মেয়েটির, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ গোছের। এককালে হয়তো কালোই বলা যেত, কিন্তু দীর্ঘদিন কলকাতায় থাকার ফলে এবং যত্নে ও চেষ্টায় ত্বকের বর্ণ রৌদ্র আড়াল দেওয়া ইটচাপা ঘাসের মতো ফ্যাকাশে, এবং সে কারণেই উজ্জ্বল বা কিঞ্চিত ফর্সা দেখায়। কিন্তু সবচেয়ে সুন্দর মেয়েটির চোখ দুটো, বেশ টানা টানা, চোখের পাতাগুলি বড় বড়, ফলে মেয়েটি তাকালেই কেমন বিপন্ন অথচ সুন্দর মনে হয় ওকে। আমাকে ডেকেছেন স্যার? মেয়েটি ধীরে ধীরে বলল। হ্যাঁ। মিস্টার মুখার্জি ওকে ইঙ্গিত করলেন বসার। রাজীব দেখল ওর কপালে খুব বড় সাইজের একটা টিপ। সম্ভবত সিঁদুরের টিপ ওটা নয়, কোনো রং। আজকাল বাজারে তো কত রকমের সব প্রসাধন সামগ্রী উঠেছে। মাথায় মৌচাকের আকারের বেশ বড় সাইজের খোঁপা। খুব সম্ভব মেয়েটি সুকেশী। ওর পরনে হালকা সবুজ রঙের একটা শাড়ি, গায়ের জামাটাও তাই। তবে অত্যাধুনিকাদের মতো সেটা স্লিভলেস নয়, জামার হাত বাহু মূল ছাড়িয়ে কিছুটা অগ্রসর হয়েছে। ইনি মিস্টার রাজীব সান্যাল, দিকনগর থেকে এসেছেন এখানে আমাদের এখানে একজন পুরনো এমপ্লয়ি সম্বন্ধে খোঁজ খবর নিতে। সেই এমপ্লয়ির নাম মিস সুজাতা দাস। আমি শুনলাম সুজাতা দাসের সঙ্গে আপনার খুব বন্ধুত্ব ছিল। দেখুন, ইফ ইউ ক্যান হেল্প হিম। সুজাতা দাস মানে?
মেয়েটি খানিকটা আবিষ্কারের উত্তেজনা এবং কিছুটা আনন্দে বলে উঠল, সুজাতাদির কথা জানতে চান, যিনি আমাদের এখানে টেলিফোন অপারেটর ছিলেন? ঠিক কথা, ওর সম্বন্ধেই আমার কিছু জানবার আছে। আপনি কি দয়া করে সাহায্য করবেন আমাকে? রাজীব খুব সদাশয় এবং বিনীত হবার চেষ্টা করল। মেয়েটি মাথা হেলালো, অর্থাৎ তার সাধ্যমতো সে নিশ্চয়ই চেষ্টা করবে। রাজীব অফিসারের মুখের দিকে চেয়ে বলল, মিস্টার মুখার্জি, আপনার কাজকর্মের খুব ক্ষতি করছি ভেবে আমার নিজেরই খুব খারাপ লাগছে। তাই বলছিলাম কি, অন্য একটা ঘরে বসে যদি মিসেস করকে আমি কটা প্রশ্ন করতে পারতাম। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইঙ্গিতটা বুঝতে পেরেছেন বলে মনে হলো রাজীবের। লোকটা সম্ভবত বুদ্ধিমান। মেয়েটি ঘরে ঢুকতেই তার দিকে দিকনগরের হত্যাকাণ্ড এবং তদন্তের নায়ক হিসাবে রাজীবকে যে বর্ণনা করেননি এই যথেষ্ট। খুনের ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছে শুনলে মেয়েটি ভীষণ ঘাবড়ে যেত, ভালো করে মুখ খুলতো না তার কাছে। কিন্তু অন্য একটা ঘর। মুখার্জি হঠাৎ ভাবান্তর হলো, বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের পারচেজ অফিসার শ্রীনিবাসন আজ আসেননি। আপনি ওই ঘরটাতে বসে কথাবার্তা বলে নিন, অসুবিধে হবে না। রাজীব লোকটির ভদ্রতায় মুগ্ধ হলো, বলল, আপনাকে অশেষ ধন্যবাদ মিস্টার মুখার্জি। যে কোনো একটা ঘর হলেই হবে, আধ ঘন্টার বেশি সময় লাগবে না আমার। অফিসার নিজে এসে বসিয়ে দিলেন ঘরে, সুইচ টিপে ফ্যানটা ঘুরিয়ে দিলেন। মেয়েটির দিকে চেয়ে বললেন, বসুন মিসেস কর, উনি কি জানতে চান শুনুন এবার। মিস্টার মুখার্জি চলে গেলে রাজীব মেয়েটির মুখের দিকে তাকালো। মুখ যদি মনের দর্পণ কিংবা ওর কাছাকাছি হয় তাহলে জ্যোৎস্নাকর এখনো সহজ স্বাভাবিক বলা যায়। ভয়ের কোনো রেখা, চিন্তার কোনো ঢেউ ওর মুখে এখনো ছাপ ফেলতে দেয়নি। এই অফিসে আপনি কতদিন আছেন মিস কর? রাজীব ওকে নিয়েই প্রশ্নমালার পাতা খুলল। মেয়েটি হাসল, বলল, 4 বছর হয়ে গেল, গত জুনে। বাহ, আপনি তাহলে এখানকার একজন পুরনো কর্মচারী। এই অফিসেই বরাবর কাজ করছেন, না অন্য কোনো অফিসে কোথাও ছিলেন আগে? এখানেই আমার হাতে খড়ি, বিয়ে পাশ করেই ঢুকলাম। সুজাতা দাসকে আপনি তো জানেন, উনি কি আপনার আগেই এখানে ঢুকেছিলেন? সুজাতাদির কথা বলছেন? উনি আমার চেয়েও বছরখানেক আগে ঢুকেছিলেন এই অফিসে। তবে সুজাতাদি কেরানি ছিলেন না, টেলিফোন অপারেটর। তা জানি, রাজীব লঘু সুরে বলল। আচ্ছা মিসেস কর, সুজাতা দেবীর সঙ্গে আপনার তো বেশ বন্ধুত্ব ছিল, তাই না? কি ভেবে মেয়েটা উত্তর দিল, হ্যাঁ, তা ছিল। আচ্ছা, উনি কোথায় থাকতেন এখানে? ভবানীপুরে একটা ওয়ার্কিং গার্লস হস্টেল আছে, সেখানেই তেতলার ঘরে সুজাতাদি থাকতেন। সিঙ্গল সিটের রুম, বেশ ভালো হস্টেলটা। রাজীব হেসে বলল, সিঙ্গেল সিটের রুম, তাই না? আচ্ছা, আপনি নিশ্চয়ই ওই হস্টেলে অনেকবার গিয়েছেন, মানে সুজাতা দেবীর ঘরে। মেয়েটি আবার চিন্তা করল। অনেক দিন আগের ঘটনা, হয়তো সবটা ঠিক মনে আসছে না ওর, তাই উত্তর দিতে গিয়ে ভাবতে হচ্ছে। মেয়েটি ধীরে ধীরে বলল, হ্যাঁ, হস্টেলে আমি বেশ কয়েকবার গিয়েছি, ছুটির দিনে কিংবা অফিস ছুটির পরেও। সুজাতাতেই বলতেন, চল না আমার ঘরে, সাত সকালে বাড়ি গিয়ে করবিটা কি। রাজীব মন দিয়ে শুনছিল। সে বলল, আচ্ছা মিসেস কর, বিয়ের আগে আপনি তো গুহ ছিলেন, আপনার বিয়ে কতদিন হয়েছে? জ্যোৎস্নাকরকে এবার একটু লজ্জিত মনে হলো। কর্ণমূলে ঈষৎ রক্তচ্ছ্বাস, সলজ্জ দৃষ্টিতে তাকালো সে। বলল, বছর 2 হলো বিয়ে হয়েছে আমার। ইংরেজি একটা সালের উল্লেখ করে মেয়েটি যোগ করল, সেটা অঘ্রাণ মাস, নভেম্বরের 25 তারিখ। আচ্ছা মিসেস কর, সুজাতা দেবী কেন এত বড় একটা কোম্পানির চাকরি ছেড়ে চলে গেলেন বলতে পারেন? একটু বিশ্লেষণ করার ভঙ্গিতে রাজীব বলল, ধরুন, কলকাতার ওপর একটা চাকরি ছেড়ে দিয়ে শুধু শুধু কলিয়ারি মুল্লুকে ছোটার তো কোনো মানে হয় না। আর নতুন চাকরিতে আমি শুনেছি মাইনেপত্র এখানের মতোই ছিল, বরং বেটিস অ্যান্ড রবসনে বোনাস টোনাস বেশি। সব খতিয়ে দেখলে লাভ নেই, লোকসানের ছবিটাই কেমন যেন স্পষ্ট হয়ে ওঠে। মেয়েটি উত্তর দিল না, চুপ করে রইল। রাজীব বলল, দেখুন, চাকরি ছেড়ে নতুন চাকরিতে লোক যায় বই কি, তবে নিঃসন্দেহে সেটা বেটার চান্স। আর নয়তো মনিবের সঙ্গে বনিবনা না হলে কিংবা প্রতিকূল পরিবেশ হলে চাকরি ছেড়ে দেবার প্রশ্ন ওঠে। আচ্ছা, এখানে সুজাতা দেবীর সঙ্গে কর্তাদের কোনো খিটিমিটি হয়েছিল? মেয়েটি মুখ খুলল, কই,
তেমন কিছু তো মনে পড়ছে না, বরং আমি যতদূর জানি কাজে কর্মে সুজাতাদির বেশ সুনাম ছিল। কেউ টেলিফোন করে সুজাতাদির গলায় কোনোদিন চড়া গলার কথাই শোনেনি। স্ট্রেঞ্জ, রাজীব মন্তব্য করল। ব্যাপারটা তাহলে রহস্যই থেকে যাচ্ছে। কালি কলমে সুজাতা দাস অবশ্য পদত্যাগের একটা কারণ উল্লেখ করেছেন, সেটা তার স্বাস্থ্যের ক্রমাবনতির কথা। কলকাতায় তার দেহ মন ঠিক ছিল না, সেজন্যই তিনি পদত্যাগ দাখিল করতে বাধ্য হন। কিন্তু রাজীব সান্যাল তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে লক্ষ্য করে ফের শুরু করলেন, আমার কি মনে হয় জানেন, সুজাতা দাসের হঠাৎ কলকাতা ছেড়ে যাওয়ার পিছনে কোনো আশাভঙ্গের কাহিনী রয়েছে, এবং সেটাই আমার জানা দরকার। বাট হু ক্যান হেল্প মি? মিসেস কর, আপনি কি এভাবে জিনিসটা ভেবে দেখেছেন? জ্যোৎস্না ঘাড় নাড়ল। অর্থাৎ এভাবে ব্যাপারটাকে সে ঘুরিয়ে দেখেনি। রাজীব প্রশ্ন করল, আচ্ছা, আপনার বিয়ে হলো নভেম্বরে, আর মিস দাস কবে চাকরি ছেড়ে চলে গেলেন? শান্ত কণ্ঠে মেয়েটি উত্তর দিল, তারপরই তো চলে গেলেন সুজাতাদি। কি যে মাথায় এলো ওর, তা তো ভগবানই জানেন। বিয়ের সময় 15 দিন ছুটি নিয়েছিলাম আমি। অফিস জয়েন করতে এসে শুনলাম সুজাতাদি চাকরি ছেড়ে দিয়েছেন। ওর হস্টেলে গিয়ে আরও অবাক। তারা বলল জিনিসপত্র বেঁধে ছেদে হস্টেল ছেড়ে চলে গিয়েছেন উনি। কোথায় তা অবধি কেউ বলতে পারে না। রাজীব সান্যাল গম্ভীরভাবে চিন্তা করল। কয়েক সেকেন্ড পর রাজীব বলল, আচ্ছা, এই হস্টেলে মিস দাসের অন্তরঙ্গ বন্ধু কেউ কি ছিল, জানেন আপনি? মেয়েটির সরাসরি সম্ভাবনা নাকচ করে দিল। বলল, সুজাতাদি তেমন মিশতেন না কারোর সঙ্গে। অন্তরঙ্গতা হবে কেমন করে? সিঙ্গল সিটেড ঘরে থাকতেন, ঘর ছেড়ে বেরোতেন না বড় একটা। আমি গেলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিতেন। তাই বুঝি? রাজীব চোখ নাচিয়ে প্রশ্ন করল, হেসে বলল, এক ধরনের লোক আছে বিশ্ব সংসার থেকে নিজেকে আড়াল করে রাখতে চায়। তারা ঘরের দরজা সদা সর্বদা বন্ধ রাখে, রেস্তোরাঁয় খেতে ঢুকলে থামের আড়ালে কিংবা ওরই কাছাকাছি বসতে চায়, যাতে লোকজন তাদের না দেখতে পায় এবং তারা সহজেই চিহ্নিত হতে না পারে। সুজাতা দাস কি এমন ধরনের তবে? না না, জ্যোৎস্না প্রায় প্রতিবাদ করল। সুজাতাদি মোটেই কোটরে লুকিয়ে থাকবার পাত্রীই নন, কাউকে পরোয়া করে চলবার স্বভাবই নয় সুজাতাদির। তবে কি জানেন, সকলকে ঠিক সহ্য করতে পারতেন না উনি, বিশেষ করে ছেলেদের। অফিসে কেউ কেউ সুজাতাদির সঙ্গে গায়ে পড়ে মিশতে গিয়ে রীতিমতো ধমক খেয়েছিল। ঘড়ির দিকে লক্ষ্য করে রাজীব বলল, অনেকক্ষণ আটকে রেখেছি আপনাকে, আধ ঘন্টার জায়গায় প্রায় 45 মিনিট। এবার আমার আর একটা প্রশ্নের জবাব দিন দেখি। আচ্ছা, বিয়ের দিন মিস দাস নিশ্চয়ই গিয়েছিলেন আপনাদের বাড়িতে? বন্ধু বান্ধবী অন্তরঙ্গ মেয়েরা তো প্রায়ই সারাদিন থাকে কনের সঙ্গে, মেয়েকে সাজিয়ে দেয়, গল্পগুজব করে, হইচই করে দিনের। জ্যোৎস্নাকরকে ভাবনাবন্দি মনে হলো। খুব হতাশ এবং শীতল কণ্ঠে সে বলল, সুজাতাদি আমার বিয়ের দিন আসতে পারেননি। হঠাৎ অসুখে পড়ে সব বানচাল হয়ে গিয়েছিল। লিখেছিলেন। লিখেছিলেন? কি অসুখ বললেন না তো? বিয়ের দিন সন্ধ্যায় হোস্টেলের একটি ঝি মেয়েকে দিয়ে সুজাতাদি প্রেজেন্টেশন পাঠালেন। বেশ দামি একটা সোনার আংটি। ছোট্ট একটা চিঠিতে তিনি অসুস্থ লিখে পাঠিয়েছিলেন। আসতে না পারার জন্য দুঃখিত সেটাও জানিয়েছিলেন। বলেছিলেন আমি যেন তাকে ক্ষমা করি। মেয়েটাকে আপনি কিছু জিজ্ঞাসা করেননি? কি এমন অসুখ যে তিনি আসতে পারলেন না বিয়েতে? তখন তো সবাই ভীষণ ব্যস্ত, বিয়েবাড়ি হই হট্টগোল, বুঝতেই তো পারছেন। তবু ওকে জিজ্ঞাসা করেছিলাম কী অসুখ। ও বলতে পারল না, তবে দিদিমণিকে চাদর মুড়ি দিয়ে সারাদিন শুয়ে থাকতে দেখেছে বলল। রাজীব সান্যাল উঠে দাঁড়ালো, বলল, ঠিক আছে মিসেস কর, আপনি এবার যেতে পারেন। মুখার্জি সাহেবের সঙ্গে দেখা করে আমি বেরিয়ে পড়ব। একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে। দ্বিধা এবং দ্বন্দ্বকম্পিত স্বরে মেয়েটি অনুমতি চাইল। বেশ তো, কি জানতে চান বলুন। মেয়েটি হেসে বলল, আপনি কে? কই তা তো বললেন না। সুজাতাদির চেনা জানা নাকি? এত প্রশ্ন কি জন্য বলুন তো? খুব ভারী কি চালে রাজীব কথা বলল, জবরদস্ত অফিসারের ভঙ্গি, প্রশ্নকারীকে তুচ্ছ তাচ্ছিল্য করার প্রয়াস। আমার নাম রাজীব সান্যাল, একটু আগেই তো শুনেছেন। দিকনগরে সুজাতা দেবীর সঙ্গে পরিচয় হয়েছে আমার।
প্রয়োজন আছে বলেই এত প্রশ্ন আপনাকে করছি, এর বেশি আর কিছু জানতে চাইবেন না। ঘর ছেড়ে বেরোবার সময় রাজীব আরও একবার তাকালো ওর দিকে। ভারী সুন্দর মুখ, এমন একটা আলগা শ্রী রয়েছে যে ওর দিকে তাকালে 2-10 সেকেন্ড চেয়ে থাকতে ইচ্ছে হয়। রাজীব হাত তুলে নমস্কারে ভঙ্গি করে বলল, আচ্ছা, চলি তাহলে। হু হু করে ট্রেন ছুটছিল, এক্সপ্রেস গাড়ি। প্রায় মাইল 60 এক টানা দৌড়ে স্টেশন ধরবে। তার আগে বুড়ি ছুঁয়ে যাবার প্রশ্ন ওঠে না। গাড়ির মধ্যে রাত্রির তরল অন্ধকার। ঘড়ির দিকে তাকালো রাজীব। প্রায় 7:30। ঘণ্টাখানেকের মধ্যেই মথুরাপুরে পৌঁছবার কথা। মাঝে মাঝে হঠাৎ চোখের সামনে ভেসে ওঠা স্টেশনের আলো, লোকজনের কলরব, ঘর বাড়ি, কিংবা বিপরীত দিক থেকে সমান্তরাল অন্য লাইনে ধাবমান মাল কিংবা প্যাসেঞ্জার গাড়ির ইঞ্জিনের আর্তস হুইসেল। নইলে অন্ধকারের চাদরে ঢাকা সবুজ ধান ক্ষেত, প্রায় ঘুমন্ত ছোট ছোট গ্রাম, অথবা অশরীরী আত্মার মতো বিরাটাকৃতি কোনো গাছের দীর্ঘ ছায়া। আর একটু হলেই ট্রেনটা মিস করতো রাজীব। কলকাতায় আজ চরকিবাজির মতো পাক খেয়ে ঘুরেছে সে। ব্যাটিস অ্যান্ড রবসন থেকে বেহালায় ছুটতে হয়েছিল তাকে। মিসেস মজুমদারকে কথা দেয়া ছিল খুব শীঘ্র তার সঙ্গে দেখা করবে। এত শীঘ্র যে হবে মিসেস মজুমদারও ভাবতে পারেননি। রাজীবকে দেখে রীতিমতো আশ্চর্য হয়েছিলেন মিসেস মজুমদারও। তার মনে হয়েছিল সামনের সপ্তাহে সিআইডি ইন্সপেক্টর হয়তো কলকাতায় আসবে। কিন্তু এ যেন নাই চাইতেই মেঘের দেখা। মিসেস মজুমদারের কাছ থেকে সেই চিঠিটা সংগ্রহ করেছে রাজীব। বাড়ি গিয়ে ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে অক্ষরগুলো পরীক্ষা করবে। নিখিলেশের সম্বন্ধে শতপ্রবৃত্ত হয়ে কি এমন সাবধান বাণী উচ্চারণ করতে গেল? কি বা তার স্বার্থ? তরঙ্গমালার ভালো মন্দে তার কি যায় আসে? ট্রেন ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। পরিচিত গাছপালা, ঘরবাড়ি, শান্ত পৃথিবী। কলকাতার হইচই এতদূর মফস্বলকে এখনো মুখর করতে পারেনি। রাজীব জানালা দিয়ে মুখ বার করে দেখলো গাড়ি মথুরাপুরে এসেছে। স্টেশনের প্ল্যাটফর্মে শচী দুলাল দাঁড়িয়ে। রাজীব ওকে লক্ষ্য করে অবাক হলো। কি ব্যাপার শচী, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে? রাজীব প্রশ্ন করল। খবর আছে স্যার। শচী কথার সাহায্যে তাকে প্রায় নাড়া দিল। বলল, নিখিলেশ সেন ছাড়া পেয়েছে স্যার। ছাড়া পেয়েছে? তার মানে? জামিনে খালাস পেয়েছে। শচী ভগ্নদূতের মতো সংবাদ ব্যক্ত করল। রাজীব এক মুহূর্ত চিন্তা করল। শচীর কাঁধে একটা ছোট্ট চাপড় মেরে হেসে বলল, সুসংবাদ দিলে শচী। ইয়েস, তদন্তের কাজে এবার সুবিধে হবে। সুসংবাদ বলেন কি স্যার? শচী চোখ দুটো প্রায় কপালে তুলল। রাজীব আবার হাসল, বলল, ধৈর্য ধরো শচী, ওয়েট অ্যান্ড ওয়াচ, সময় সব জানবে। ভেজানো দরজাটা ঈষৎ ফাঁক হয়ে আবার বন্ধ হয়ে গেল। মনে হলো কে যেন একটু উঁকি দিয়ে সরে গেল দরজার কাছ থেকে। খাটের ওপরে শুয়ে রাজীব লক্ষ্য করলো ব্যাপারটা। শিকারী মার্জারের মতো ওত পেতে বসবার ভঙ্গি করে সে উঠে বসলো। তার কৌতূহল হলো উঠে গিয়ে দেখে আসে, কিন্তু পরে কি ভেবে রাজীব নিরস্ত হলো। ভাবটা দেখাই যাক না, কতদূর আর গড়াবে। দরজার ফাঁক দিয়ে যে মানুষটা উঁকি ঝুঁকি দিচ্ছে সে আর কতক্ষণ আত্মগোপন করে থাকতে পারে? দেখা দেবে বলেই তো এত দূর উজিয়ে এসেছে। লোকটার ভাবভঙ্গি দেখে রাজীবের বরং হাসি পেল। দুপুর গড়িয়ে বিকেল হতে গেল। রাজীব তেমনি বসে সময়টা আন্দাজ করতে চেষ্টা করলো। 4টে বাজলে পরন্ত রোদ জানালার ফাঁক দিয়ে ঘরের সিলিং এর কাছাকাছি পৌঁছয়, কিন্তু রোদ এখনো সিলিং এ উঠতে অনেক দেরি। বেলা বড় জোর 3টে কিংবা তার ধারে কাছে। রাজীব পুনরায় দরজাটার দিকে তাকালো। আশ্চর্য, দরজাটা আবার তেমনি ফাঁক হচ্ছে। এক মাথা কালো চুল, পিটপিটে এক জোড়া চোখ এবং সন্দিগ্ধ এক পলক দৃষ্টি চকিত বিদ্যুৎ চমকের মতো একবার দেখা দিয়েই দরজার আড়ালে অদৃশ্য হতে চাইল। দরজাটা আবার বন্ধ হতেই রাজীব বিছানা ছেড়ে উঠল। আর বেশি গড়িমসি করা উচিত হবে না। কে জানে ভয় পেয়ে লোকটা কি করে বসে। হয়তো গুটি গুটি উল্টো মুখ বাড়ির পথ ধরে হাঁটতে শুরু করবে। দুবার দরজা ঠেলেও যে ভিতরে এক পা দিতে সাহস করেনি, সে মানুষটার সৎ সাহসের নিতান্তই অভাব। আর ওর ধরন ধারণও যেন কেমনতর। ইচ্ছে করলে কড়া নেড়ে গেরস্থকে আহ্বান জানাতে পারত সে, কিংবা দরজা ঠেলে মুখ বাড়িয়ে নিজেকে ঘোষণা করতে চেষ্টা করা সহজসাধ্য ছিল। কিন্তু লোকটা এর কোনোটাই করেনি। দরজা ঠেলতেও ওর দ্বিধা এবং কিছুটা শঙ্কাও।
আর কড়া নেড়ে নিজের উপস্থিতি জানাতে ওর সাহসে কুলোয়নি। রাজীব ভুরু কুঁচকে কি যেন আন্দাজ করতে চাইল। লোকটাকে ভালো করে দেখবার আগেই বোঝা যায় যে সে দ্বিধাগ্রস্ত, মনের মধ্যে একটা লুকোচুরি ভাব এবং সম্ভবত আত্মপ্রকাশ করতে কিছুটা অরাজি। দরজা খুলেই রাজীব লোকটাকে দেখতে পেল। পরনে সদ্য পাট ভাঙা ধুতি, ঊর্ধ্বাঙ্গে ঘি রঙের একখানা শার্ট, সেটা সিল্ক কিংবা অন্য ওই ধরনের কিছু হবে। লোকটার মুখে বসন্তের দাগ। কিছুক্ষণ আগে পান খেয়েছিল বলে ঠোঁটটা এখনো সামান্য লাল, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। বোধহয় কেশ পরিচর্যায়ও কিঞ্চিত শৌখিন, কারণ খুব মিষ্টি সুগন্ধি তেলের একটা সুবাস রাজীবের নাকে এসে লাগলো। লোকটির পায়ে সুদৃশ্য একজোড়া স্যান্ডেল। ওর চেহারা এবং বেশবাসের সঙ্গে পাদুকা জোড়া বেশ মানানসই। রাজীবকে দেখেই লোকটা একটু কাঁচুমাচু ভঙ্গি করে নমস্কার জানাবার চেষ্টা করলো। খুব বিনীত এবং লজ্জিত একটা হাসি ওর ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল। কি চান মশাই? রাজীব সরাসরি জানতে চাইল। "আ, আ, ইয়ে আপনার সঙ্গে স্যার একটু কথা ছিল আমার।" "বেশ তো, ভেতরে আসুন।" মানে লোকটা কয়েক সেকেন্ড থেমে বলল, আর কেউ ভেতরে যদি থাকেন তাহলে।" রাজীব হাসল। উঁকি দিয়ে তাই দেখছিলেন বুঝি? কেউ ভিতরে থাকলে বোধহয় অ্যাবাউট টার্ন করে হাঁটা দিতেন। আগে না স্যার। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম কিছুক্ষণ, আপনি ফাঁকা হলে আসতাম কাছে। কিন্তু এত ঢাক ঢাক ব্যাপার কিসের মশাই? কি বলবেন আপনি? কি বারতা? মানে ব্যাপারটা একটু প্রাইভেট, অর্থাৎ গোপনীয় ছিল স্যার। আপনি যদি মন দিয়ে শোনেন। শুনবো বই কি। রাজীব ওকে উৎসাহ দিল। কথা বলবেন বলে আপনি এতক্ষণ ধরে উঁকিঝুঁকি দিচ্ছেন, আর আমি কি না তা না শুনেই আপনাকে যেতে বলতে পারি? কৌতূহল বস্তুটা তো আমার দেহেও কিছুটা আছে। রাজীব কথাটা শেষ করে ওর দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো। লোকটা কিছু বলবে মনে করে সম্ভবত প্রস্তুত হচ্ছিল এবং হয়তো ওর সাহসও সঞ্চয় করছিল অন্তরে। হঠাৎ রাজীব বলল, আচ্ছা মশাই, আপনি কোথা থেকে আসছেন বলুন তো? দিকনগর থেকে নাকি? লোকটা মাথা হেলালো, অর্থাৎ সে ওখান থেকেই রওনা হয়েছে। আই সি। রাজীব আঙুল কামড়ে কি যেন চিন্তা করল। বলল, বুঝতে পেরেছি মশাই, আপনি তো সেই মহৎ ব্যক্তি। আপনার সঙ্গে তো পরশুদিনই এক দফা আলাপ হয়েছে আমার। ধরা পড়বার ঠিক আগের মুহূর্তে দোষীর মুখখানা যেমন নিষ্পন্দ শক্ত দেখায়, তেমনই মনে হলো ওকে। একটা অব্যক্ত ধ্বনি প্রকাশ করে লোকটা যেন সহজ হতে চাইল। রাজীব বলল, আপনি তো কালকেও এসেছিলেন, তাই না ভৈরববাবু? কি, নামটা ঠিক বলেছি না ভুল হয়েছে আমার? হ্যাঁ, আপনার ভুল হবে। কি যে বলেন স্যার, মুখ দেখলেই মনের কথা জানতে পারেন আপনি। লোকটি প্রায় স্তুতি করতে শুরু করলো। রাজীব বলল, ভেতরে আসুন ভৈরববাবু। সিআইডি পুলিশের ঘরের দরজায় অতক্ষণ দাঁড়িয়ে থাকতে নেই। ওতে লোকে ভুল বোঝে, বিপক্ষ দল জানতে পারে, তাতে হিতে বিপরীত। ভৈরব দত্ত জুতো খুলতে যাচ্ছিল। রাজীব আপত্তি করল, জুতো ছেড়ে ভেতরে ঢোকবার দরকার নেই। এটা অফিস ঘর, দেব মন্দির নয়, সুতরাং জুতো খুলবার কোনো মানে নেই। ঘরে ঢুকে রাজীব চেয়ারে বসল। ভৈরব দত্তকে বসতে বলল অন্য একটিতে। টেবিলের ওপরে রাখা সিগারেটের প্যাকেট খুলে রাজীব ধূমপানের আয়োজন করল। ভৈরবকে অনুরোধ করবে কি না ভাবল, পরে মনস্থির করে সিগারেটের প্যাকেটটা সরিয়ে রাখল। রাজীব বলল, আমি শুনলাম গতকালও কি একজন এসেছিল আমার খোঁজে। আজ আপনাকে দেখেই মনে হলো সে কথা। মন বলল কাল আপনি এসেছিলেন এখানে। এখন দেখছি আমার আন্দাজ বেঠিক হয়নি। ভৈরব বলল, গতকাল শুনলাম আপনি কলকাতা গিয়েছিলেন স্যার, তাই দিকনগরেই ফিরে যেতে হলো। রাজীব উত্তর দিল, খুব প্রয়োজন ছিল যাবার। কাজ শেষ করে ফিরতে প্রায় রাত্রি 9টা হলো। ভৈরব বলল, টেলিফোনে আপনাকে বিরক্ত করা অবধি মনে শান্তি পাচ্ছি না স্যার, তাই ছুটতে ছুটতে আসছি মথুরাপুরে। রাজীব ভ্রু কুঞ্চিত করে কি যেন ভাবল। অন্ধকার ঘরের প্রদীপের আলোর মতো সামান্য একটু হাসির ছটায় মুখখানা উজ্জ্বল দেখালো রাজীবের। সে হেসে বলল, অশান্তিটা কিসের ভৈরববাবু?
মনে হচ্ছে আপনাকে কিছু বলবার জন্যে আপনি রীতিমতো ব্যাকুল হয়ে পড়েছেন। আগে ঠিক ধরেছেন স্যার। এই কদিন ধরে আমার মনের ভিতরে না একটা কথা খালি পাক খেয়ে ঘুরছে। সেটা বলবার জন্যই মনটা ভীষণ আকুলি বিকুলি করছে স্যার। কিন্তু আপনার দেখা পাই না, আবার দেখা পেলেও ফাঁকায় পাই না। রাজীব বলল, ভৈরববাবু, আপনার কাছে আমার যাওয়া উচিত ছিল। আজ বিকেলে হয়তো যেতামও, কিন্তু ভালোই হলো। এমনভাবে নিরিবিলি আপনার সঙ্গে বসবার সুযোগ হয়তো দিকনগরে হতো না। সেজন্যই তো এতদূর আসা স্যার। কথাটা আপনাকে প্রাইভেটে বলতে চাই। ৫ কান হলে আবার মানে কার মনে কি আছে বলা তো যায় না স্যার। কে কি ভেবে বসবে। ভৈরব বাকি অংশটুকু আর পরিষ্কার করার প্রয়োজন মনে করল না। এটা স্মরণ করবার ভঙ্গি করে রাজীব বলল, "উম, আমার মনে আছে ভৈরববাবু, পরশু রাত্রে আপনি টেলিফোনে বলেছিলেন কথাটা। তরঙ্গ মার্ডার কেসে আপনি আমাকে সাহায্য করতে চান। সম্ভবত গোপনে আপনি দেখা করতে চেয়েছিলেন আমার সঙ্গে।" অল্প হেসে রাজীব যোগ করল, "হুম, মানে প্রাইভেটে।" ভৈরব দত্ত নড়ে চড়ে বসল। ঠিক মনের কথাটি বলেছেন স্যার। কত সহজে বুঝে ফেলেছেন আমাকে। রাজীব বলল, "কিন্তু ভৈরববাবু, একটা কথা আমি ধরতে পারছি না। তরঙ্গ খুন হলো শনিবার রাত্রে, আর আপনি আমাকে ফোন করলেন মঙ্গলবার সন্ধ্যের পর। এর আগে আপনি চুপচাপ ছিলেন কেন? ইচ্ছে করলে সোমবার দিনই আমাকে ফোন করতে পারতেন।" ভৈরব যেন উত্তর নিয়ে প্রস্তুতি ছিল, বলল, আগে আমি জানতাম স্যার প্রশ্ন আপনি করবেন। কিন্তু ঈশ্বরের দিব্যি করে বলতে পারি, ভৈরব দত্ত আপনার সামনে একটা মিছে কথা বলবে না। তরঙ্গ খুন হয়েছে জানার পর কথাটা আমি দারোগাবাবুকে বলবো ভেবেছিলুম। "তাহলে সুব্রতকে বলেননি কেন?" সাহসে কুলোয়নি স্যার। মেয়েটা খুন হয়েছে শুনে মনে ভীষণ ভয় হলো। খুনের ব্যাপারে মাথা গলাতে গিয়ে শেষে না ফ্যাসাদে পড়ি। তাই ভাবলাম কি দরকার এই নিয়ে কিছু বলবার। অন্ধকার রাতে কি দেখেছি দিনে মানে তা কি হলপ করে বলা যায়? রাজীব বলল, "পরে বুঝি মন বদলে গেল?" তা যা বলেছেন স্যার। ভৈরব দত্ত খুশি হয়ে বলল, এম, মঙ্গলবার সকাল থেকেই মনটা চঞ্চল হয়ে উঠল আমার। ভাবলাম কথাটা চেপে যাওয়া ঘোরতর অন্যায় হবে। আমি যা দেখেছি, যতটুকু জানি, তাই হয়তো খুনের তদন্ত করতে মস্ত সাহায্য হবে। কি থেকে কি যে হয় তা কেউ তো বলতে পারে না স্যার। "নিশ্চয়ই।" রাজীব ওকে সমর্থন করল। "অন্তত মার্ডার কেসে ও কথাটা ভীষণ খাটে। কোথা থেকে কি যে হয় তা বলা খুব মুশকিল। এই ধরুন, আপনি এত দূর ছুটে এসেছেন আমাকে একটা সংবাদ দিতে। উদ্দেশ্য মহৎ। সহকর্মিনীর হত্যা রহস্য উদ্ঘাটন করতে পুলিশকে সাহায্য করতে চান। কিন্তু এমনও তো হতে পারে যে আপনার এই দৌড়ে আসার ব্যাপারটা একেবারেই আকস্মিক নয়, সমস্তটাই পূর্ব পরিকল্পিত। হয়তো তরঙ্গমালা খুন হবার আগেই এই প্ল্যান তৈরি হয়ে আছে।" কথা শেষ করে রাজীব মুচকি হাসল। ভৈরবের মুখখানা এসব ফ্যাকাশে দেখালো। ভীত শীতল কণ্ঠে সে বলল, আগে বিশ্বাস করুন স্যার, এই ঈশ্বরের দিব্যি আমার মনে কোনো ফন্দি টন্দি নেই। এই কথাটাই আমি আগে ভেবেছিলাম স্যার। খবর দিতে গিয়ে যেন নিজে না ফেঁসে যাই। বাঘে চুলে 18 ঘাড়, পুলিশে একবার সন্দেহ করলে তার থেকে আর নিস্তার নেই স্যার। রাজীব তাড়াতাড়ি বলল, "আরে না মশাই, কে আপনাকে সন্দেহ করছে? স্রেফ কথার ছলে বলা। আপনি ঘাবড়াবেন না। কি বলবেন সেটাই বলুন।" হ্যাঁ দেখবেন স্যার, আপনি ভরসা আমার। গরিবকে যেন ফাঁসিয়ে দেবেন না আবার। এ কথা আমি এখনো পর্যন্ত কারো কাছে ভাঙিনি স্যার, এমনকি ম্যানেজার বাবুর কাছেও নয়। ৫ কান করবো না বলেই তো নিরিবিলিতে আপনার সঙ্গে বসতে চেয়েছি স্যার। "আপনি নিশ্চিন্ত থাকুন," রাজীব আশ্বাস দিল। ধীরে ধীরে মুখের চেহারাটা বদলালো ওর। এখন বেশ সিরিয়াস মনে হচ্ছে ওকে। হালকা পরিহাস তরল কণ্ঠস্বর বদলে রাজীব প্রশ্ন করল, "বলুন ভৈরববাবু, সে রাত্রে আপনি কি দেখেছিলেন? যা মনে আসে সবটুকু বলবেন। বিচার বিবেচনা করে বলবার চেষ্টা করবেন না।"
ভৈরব দত্ত এদিক ওদিক চেয়ে অবাঞ্ছিত জনের উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত হতে চাইল। শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে সহজ হবার চেষ্টা করল। বলল, রাত তখন 10:30টার মতো হয়েছে স্যার। মিলের ভোঁ বেজেছে খানিকক্ষণ আগে, থার্ড শিফটের ভোঁ। আমাদের দিকনগরে ঘড়ির অত রেওয়াজ নেই তো, মিলে কাজ করি সবাই। পেপার মিলের ভোঁ বাজলেই কটা বাজলো আমরা বুঝতে পারি, ওতেই আমাদের চলে যায়। রাত 10:30টার সময় আপনি কোনখান থেকে আসছিলেন ভৈরববাবু? রাজীব জানতে চাইল। বলছি স্যার, এই সন্ধ্যের সময় সাহেব একবার মথুরাপুর স্টেশন পাঠিয়েছিলেন আমাকে। মথুরাপুরে কেন? ভৈরব লজ্জিত হাসল। সন্ধ্যে 7টার ফার্স্ট প্যাসেঞ্জারটায় মেম সাহেবের আসবার কথা ছিল স্যার। সাহেব সকালবেলায় আমায় বললেন ডেকে গাড়ি নিয়ে মথুরাপুর যেতে হবে। এ কাজে আপনিই বরাবর যান? ম্যানেজার সাহেব নিজে যান না স্ত্রীকে রিসিভ করতে? ভৈরব আবার হাসল। এবার লজ্জার হাসি নয়, রহস্য মেশানো অদ্ভুত হাসি। একটা চোখ ঈষৎ ছোট করে ভৈরব বলল, নিজে যাবেন কি করে? মেম সাহেবের আসার কি ঠিক আছে? কথাটা আপনাকে প্রাইভেটে বলছি স্যার, দেখবেন আবার যেন 5 কান না হয়। ম্যানেজার সাহেব জানতে পারলে চাকরিটা যাবে। ছেলে বউ নিয়ে তখন পথে বসবো স্যার। রাজীব প্রশ্রয় দেবার ভঙ্গিতে উত্তর দিল, 5 কান কেন হতে যাবে? আপনি নিশ্চিন্তে বলে যান। কি জানেন স্যার, এই বড় বাড়ির ব্যাপার স্যাপারই আলাদা। স্বামী রইলেন এত দূরে পড়ে, আর স্ত্রী থাকবেন তার পিত্রালয়ে। আমাদের মেম সাহেবের মন মর্জি বোঝা দায় স্যার, কোনো অস্থিরতা নেই মতের। এই খবর পাঠালেন দিকনগর রওনা হচ্ছেন। সাহেবের বাংলোতে সাজ সাজ রব। গাড়ি নিয়ে স্টেশনে ছুটছি, ওদিকে কলকাতায় তার মত বদলে গেল। হয়তো ফেসে গেলেন কোনো বন্ধু টন্ধুর পাল্লায়, দিকনগর যাওয়া শিখেই উঠল। রাজীব বলল, সেদিন সন্ধ্যের সময় আপনি মথুরাপুরে গেলেন মেম সাহেবকে রিসিভ করতে। কোন ট্রেনে আসার কথা ছিল যেন? আগে সন্ধ্যে 7টার ফার্স্ট প্যাসেঞ্জারটায়, কলকাতায় 3:30টের সময় যেটা ছাড়ে। আমি স্টেশনে পৌঁছাবার 2-4 মিনিটের মধ্যেই গাড়িটা এলো, কিন্তু তিনি এলেন না। এই তো এসেছিলেন স্যার, তবে ফার্স্ট প্যাসেঞ্জারে নয়। একটু থেমে ভৈরব পুনরায় শুরু করলো, আর সাহেবকে আমি স্টেশনের কাছে একটা দোকান থেকে টেলিফোন করলাম। লোকটা আমাদের মিলে সাপ্লায়ার, ফোন করতে চাইলে আপত্তি করে না। কি বললেন ম্যানেজার সাহেবকে? মিসেস আসেননি? ঠিক তাই স্যার। উনি শুনে প্রথমে কিছু বললেন না, পরে শুধু বললেন আচ্ছা। তারপর? আমার কিন্তু মনে হলো পরের ট্রেনটাও দেখে যাওয়া উচিত। মেম সাহেবের খেয়াল খুশির তো অন্ত নেই। যদি সন্ধ্যের এক্সপ্রেসটায় উঠে বসেন, স্টেশনে এসে গাড়ি না পেলে কাউকে আর আস্ত রাখবেন না, রণরঙ্গিনী মূর্তিতে নেচে বেড়াবেন। বলে যান ভৈরববাবু, থামলে চলবে না। রাজীব ওকে উৎসাহ দিল। এই 8:30টার এক্সপ্রেসটায় মেম সাহেব নামলেন স্যার। আমি নমস্কার করে দাঁড়াতেই উনি খুশি হয়ে একটু হাসলেন। দুপুরে ঘুমিয়ে পড়েছিলেন বলে 3:30টের প্যাসেঞ্জারটা ধরতে পারেননি, না হলে আগেই নাকি এসে পড়তেন। রাজীব বলল, তাহলেও দিকনগরে ফিরতে আপনাদের 9:30টার বেশি হওয়া উচিত নয়। 9:30 কেন স্যার, 9টার সময় তো এসে পৌঁছলাম দিকনগরে। আমাদের মিলে নতুন কেনা সাদা গাড়িটা নিয়ে গিয়েছিলাম। রাতে পথঘাট ফাঁকা, গাড়িটা প্রায় পাখির মতো উড়ে গেল। মেম সাহেবকে তারপর পৌঁছে দিলেন বাংলোতে? না স্যার, দিকনগর বাজারের কাছে আমি নেমে গেলাম গাড়িটা থেকে। গাড়ি মেম সাহেবকে নিয়ে বাংলোর দিকে চলে গেল। তার মানে বাজারের কাছে আপনি হঠাৎ নামতে গেলেন কেন? ভৈরব দত্ত ঠোঁট টিপে হাসল, বলল, এটা অবশ্যই প্রাইভেট নয় স্যার, প্রায় সকলেরই জানে। মানে মাঝে মধ্যে একটু খাই স্যার। হাতের আঙুলের সাহায্যে ভৈরব ছোট্ট একটা গেলাসের আকৃতি রচনা করার চেষ্টা করল। রাজীব বলল, গাড়ি ছেড়ে আপনি তাহলে ওয়াইন শপে ঢুকলেন? ভৈরব হেসে বলল, শপই বলুন আর বাড়ি বলুন স্যার, দিকনগরে একটি সবেধন নীলমণি, আমাদের মতো 2-5 জনের আশা ভরসা আর কি। কোন দোকানটা বলুন তো? আগে আমাদের বীরেনের দোকানটা স্যার, তবে দোকানটা চালু। বোতলের ভালো জিনিস থেকে চোলাই মদ অবধি ওর দোকানে থাকে। আবার পিছন দিকে ছোট একটা ঘরও আছে। নিঃশব্দে 2-4 ডোক দিলে আপনি বেরিয়ে পড়ুন, কাক পক্ষীতেও টের পাবে না। কতটা মদ গিলেছিলেন ওর দোকানে? রাজীব ধমক দিল। বেশি নয় স্যার, এই স্বরে দিব্যি করে বলছি।
ম্যানেজার সাহেব 10টা টাকা দিয়েছিলেন আমাকে। কোথাও পাঠালে মাঝে মধ্যে উনি এমন দেন 10-20 টাকা। ওর হাতের তো ময়লা স্যার। একটু দম নিয়ে ভৈরব বলল, তাহলে বিবেচনা করুন 10টা টাকায় কতখানি আর মাল হতে পারে। বীরেন শালা এমনিতেই ভালো, কিন্তু টাকা কড়ির ব্যাপারে চামার। কানা আদলাও ধার দেবে না স্যার। ওর দোকান থেকে কটার সময় বেরিয়েছিলেন মনে আছে? বললাম না স্যার, 10:30টার মতো রাত হবে। থার্ড শিফটের ভোঁটা খানিক আগেই বেজেছে। কি অন্ধকার রাত স্যার, পথঘাট নির্জন এসেছে। বাজারটা ছাড়িয়ে যেতেই দুপাশ ফাঁকা, কোথাও সারা শব্দ নেই। কেবল আমাদের মিলের বয়লারটার হিস হিস শব্দ কানে এসে লাগছিল। তারপর কি দেখলেন বলুন তো? সুদামাডির ওই মোড়টার কাছেই আমি একটা লোককে যেতে দেখলাম। কোথায় যেতে দেখলেন? লোকটা বাজারের দিকে যাচ্ছিল। আপনি ওই মোড়টার কাছে লোকটাকে দেখলেন? হ্যাঁ স্যার, লোকটা খুব তাড়াতাড়ি হেঁটে আমায় পেরিয়ে গেল। ওকে আগে আপনি দীপনগরে কখনো দেখেছেন বলে মনে হয়? কোনো দিন না স্যার। লোকটা হয়তো কোনো কাজে যাচ্ছিল বাজারের দিকে। কি জানি স্যার, তবে লোকটার চাহনি দেখে আমার কেমন ভয় হলো। আমার দিকে কটমট করে চেয়েছিল একবার, তারপরে হন হন করে হেঁটে চলে গেল। কত বয়স হবে লোকটার? বলতে পারবো না স্যার। দাড়ি গোফল এক পাঞ্জাবি শিখ, কিন্তু লোকটার চোখ দুটো ভয়ঙ্কর স্যার, অন্ধকারে যেন জ্বলছিল। হবে কোনো ট্রাকের ড্রাইভার, প্রয়োজনে যাচ্ছিল বাজারের দিকে। ভৈরব দত্ত হেসে বলল, হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম স্যার, কোনো ট্রাকের ড্রাইভার কিংবা কন্ট্রাক্টর গোছের কেউ হবে। কিন্তু পরদিনই খুনের সংবাদটা পেয়ে আমার মনে একটা সন্দেহ জেগেছে। কি সন্দেহ? রাজীব ওর দিকে চোখ তুলে তাকালো। লোকটা তরঙ্গকে মেরে হয়তো। ভৈরব মাঝপথেই থেমে গেল। আচ্ছা ভৈরব বাবু, ছবি তোলায় আপনার হাত খুব ভালো। তরঙ্গর অনেক ছবি আপনি তুলেছেন বিভিন্ন ভঙ্গিমায়, তাই না? কে বলেছে স্যার? ওই হুলো মাগি নিশ্চয়ই। হুলো মাগি? কার কথা বলছেন ভৈরব বাবু? ওই যে সুজাতা বলে মেয়েটা স্যার, নামেই মেয়ে মানুষ, এদিকে ঢং ঢাং সব মরদের মতো। তরঙ্গকে যেন আগলে বেড়াতো। বাজে কথা রাখুন। রাজীব ওকে ধমক দিল। তরঙ্গমালার পিছু পিছু অনেক ভ্রমরই ঘুরেছে, লিস্ট করলে আপনার নামও তাতে দিতে হয়। কি যে বলেন স্যার, ওই মাঝে মাঝে একটু ছবি তুলে দেয়া ছাড়া আমার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। আর দেখছেন তো চেহারাটা, এতখানি বয়স, তাতে মুখে বসন্তের দাগ। তরঙ্গমালা কি আর এতে মজবার মতো মেয়ে স্যার? রাজীব রহস্য করে হাসল। অত নিরাশ হবার কি আছে? প্রেমেতে মুজিলে মন, সব কিছুই তুচ্ছ হয়ে যায়। বয়স তখন কোনো বাধাই নয়, আর বসন্তের দাগই হয়তো বসন্তের ফুল হয়ে ফুটবে মনে মনে। কথা শেষ করে রাজীব ভৈরব দত্তকে ভালো করে দেখল। চুলে সুগন্ধি তেল মাখে লোকটা। 50-এ কোঠাতে দাঁড়িয়েও বেশ সতেজ এবং প্রফুল্ল। ক্যামেরা কাঁধে ঝুলিয়ে সুন্দরী মেয়েদের ছবি তোলেও, হয়তো তাদের পিছু পিছু করে, এবং সম্ভবত তাতেই খুশি, নিজেকে কৃতার্থ মনে করে। রাজীব বলল, আজ আপনি আসুন তাহলে। দিকনগর থানার বড় দারোগার আসার কথা, সুতরাং আপনার কথা শুনেই ভৈরব দত্ত উঠে দাঁড়ালো। চলি তাহলে স্যার। গরিবকে একটু দেখবেন স্যার, যেন ফেসে টেসে না যাই। আর আপনাকে প্রাইভেটে যা বললাম তা যেন 5 কান না হয় স্যার। রাজীব কোনো কথা বলল না, অল্প একটু হেসে ওকে আশ্বস্ত করলো। ভৈরবের চোখের ঠিক নিচে খানিকটা মাংস থলথলে ফোলা ফোলা। না বলে দিলেও সহজেই ওটিকে চেনা যায়, অ্যালকোহলিক ফ্যাট। শূন্য ঘরে বসে অনেকক্ষণ কি চিন্তা করলো রাজীব। বিকেল প্রায় ফুরিয়ে এলো। কোথাও পাখিদের জটলা, কিচিরমিচির শব্দ কানে আসছে। ঘরের এক কোণে বেলা শেষের এক টুকরো অবসন্ন রোদ্দুর। কতগুলো কাগজপত্র নিয়ে রাজীব কি পরীক্ষা করছিল। ওর হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস। কোনো গবেষক বিজ্ঞানীর মতো কাগজের লেখার মধ্যে রাজীব কি যেন অনুসন্ধান করে ফিরছিল। সুব্রত এসে ঘরে ঢুকলো। ওর উপস্থিতি প্রথমে টের পায়নি রাজীব। টেবিলের কাছে এসে দাঁড়াতেই আগন্তুকের অস্তিত্ব সম্বন্ধে সে সচেতন হলো। মুখ তুলে তাকিয়ে রাজীব বলল, একটা চিঠি দেখবে সুব্রত? চিঠি? হ্যাঁ, চিঠি নিয়েই তো এতক্ষণ নাড়াছাড়া করছিলাম। চিঠি মানে অবশ্য প্রেমপত্র। তরঙ্গের বাক্সে অনেকগুলো চিঠি পাই আমরা। সুব্রত হেসে বলল, প্রেমপত্র পড়ছিলেন বুঝি রাজীবদা? কোন এক মিষ্টিমণিকে লেখা চিঠি নিশ্চয়ই।
লেখক নিঃসন্দেহে নিখিলেশ সেন। হ্যাঁ, নিখিলেশের চিঠিও রয়েছে এর মধ্যে, সবই প্রায় ওরই লেখা। এছাড়া তরঙ্গর মার চিঠি আছে, সেগুলো আমি আলাদা করে রেখেছি, বাকি শুধু একখানা চিঠি, এবং সেটাই তোমাকে পড়তে দিতে চাই। আবার কার চিঠি? সুব্রত কৌতূহল প্রকাশ করল। দেখোই না, ছোট্ট চিঠি, কিন্তু ভারী ইন্টারেস্টিং। রাজীব পত্রখানায় গিয়ে দিল সুব্রতকে। লেখার দিকে এক নজর তাকিয়ে সুব্রত বলল, হাতের লেখা তো নিখিলেশবাবুর নয় রাজীবদা, কিন্তু কার এই চিঠি? স্থান বা তারিখেরও কোনো উল্লেখ নেই পত্রে, 3-4 লাইনের ছোট্ট চিঠি। সুব্রত ধীরে ধীরে পড়ল। আর কতদিন বাপের বাড়িতে থাকবে? এবার চলে এসো। অনেক দিন তো হয়ে গেল না, তোমার অদর্শনে আমি যে শুকিয়ে যাচ্ছি। চিঠির উত্তর চাই না, তার বদলে সশরীরে এলেই খুশি হব। এখানের সব খবর ভালো, আমার ভালোবাসা নিয়েও ইতি হাজব্যান্ড। সুব্রতর মুখে কোনো কথা নেই। চিঠিটা আরও একবার পড়ল সে। আশ্চর্য, খামের ওপর একই হস্তাক্ষরে তরঙ্গের নাম এবং কলকাতার ঠিকানা লেখা। অনেকক্ষণ পর্যন্ত সুব্রতর মুখে কোনো বাক্য সরল না। রাজীব হেসে বলল, কি বড় দারোগা বাবু, একেবারে স্পিকটি নট হয়ে গেলে যে। ভেবে বলো দেখি, এই স্বামী ভাগ্যবানটি কে? এতক্ষণ আপনারা শুনছিলেন গল্প রাত তখন 10টার তৃতীয় পর্ব। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো আমার চ্যানেলটা একবার ভিজিট করার জন্য। এখানে অনেক গোয়েন্দা গল্প আপনারা পাবেন। এখানে আমি গোয়েন্দা গল্প নিয়েই কাজ করতে ভালোবাসি, কাজ করি। সুতরাং যারা গোয়েন্দা গল্প প্রেমী, আশা করছি তাদের আমার চ্যানেলটা ভালো লাগবে। আর আপনাদেরকে বলবো, যারা গল্প আমার চ্যানেলে শুনছেন বা গল্প শোনেন, তাদের বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই পাশের বেল আইকনটা, বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন গল্প আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। তাহলে এই গল্পের চতুর্থ তথা অন্তিম পর্ব নিয়ে সামনের সপ্তাহে আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি, এবং সামনের সপ্তাহে আরও একটা নতুন গল্প থাকবে, এবং সেটা অবশ্যই রহস্য গল্প হবে, কিন্তু কার গল্প, কী গল্প, সেটা তো তখনই জানা যাবে, এবং এসবগুলো জানতে গেলে তো অবশ্যই শুনতে হবে অডিও স্টোরি স্টেশন। তাহলে খুব তাড়াতাড়ি এই গল্পের অন্তিম পর্ব নিয়ে এবং আরও একটা নতুন গল্প নিয়ে আমি ফিরে আসছি দেবারতী। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই শুনতে থাকবেন অডিও স্টোরি স্টেশন। টাটা।